আচ্ছা, আজকে আমরা মোটামুটি মিডের আগে এটাই বোধহয় লাস্ট ক্লাস নাকি? মিডের পরে কি ক্লাস পাবো? একটা পেতে পারি। একটা মনে হয় পাবো, তাই না? তাহলে ওই ক্লাসে আমরা একটু জাস্ট কোশ্চেন টোশ্চেন বা এগুলো একটু আলোচনা করলাম। তো স্টাডি রিলেটেড এটুকুই সিলেবাস থাকবে, চ্যাপ্টার 1 2 3। এখন চ্যাপ্টার 3টা আমরা একটু পড়বো, কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট ক্রাইম। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে তো? হুম। জি স্যার, যাচ্ছে। ওকে। আচ্ছা, তো এই চ্যাপ্টারটায় আমরা মূলত দেখব যে কম্পিউটার এবং ইন্টারনেটে বিভিন্ন সিকিউরিটি রিলেটেড থ্রেটস, হ্যাঁ, সেটা কি ধরনের হয়, কারা করে, কেন করে, এই বিষয়গুলো নিয়ে এবং এই রিলেটেড কিছু ইথিক্যাল ইস্যু নিয়ে, প্রিভেনশন বা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমেই যেই কথাটা সেটা হচ্ছে যে আইটি সিকিউরিটি বা আইটি রিলেটেড সিকিউরিটি বলতে বোঝায়টা কি? আচ্ছা, তো আইটি রিলেটেড বলতে মেইনলি আমাদের কম্পিউটেশন ডিভাইসগুলো, হ্যাঁ, আমাদের কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোনস। তো এই রিলেটেড সিকিউরিটি ইস্যুটা আসে তখনই যখন কেউ আনঅথরাইজড অ্যাক্সেস পেয়ে যায়। হ্যাঁ, যার যেটা দেখতে পারার কথা না সে সেটা দেখতে পারে, যার যেটা অ্যাক্সেস করতে পারার কথা না সে সেটা অ্যাক্সেস করতে পারে, যার যেটা মডিফাই বা ডিলিট করতে পারার কথা না সে সেটা মডিফাই কিংবা ডিলিট করতে পারতেছে। এগুলাকেই আমরা বলতেছি হচ্ছে সিকিউরিটি থ্রেট। হ্যাঁ, এখন এই সিকিউরিটি থ্রেট এটার জন্য যেই প্রিভেনশন সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো জরুরি কি, কেন জরুরি? তো আমরা তো এটা অনেকভাবেই ব্যাখ্যা করতে পারি যে এটা কেন জরুরি, মানুষের গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা যাই থাকে না কেন। বাট যেহেতু আমরা এখন প্রফেশনাল ইথিক্সটা পড়তেছি, আমরা একটু প্রফেশনাল লাইফটা নিয়ে আলোচনা করব বেশি। মেইনলি স্যার আমাদের ওয়ার্ক যে ল্যাপটপস গুলা, ওয়ার্ক যে কম্পিউটেশন ডিভাইস গুলা থাকে, এগুলোর মধ্যে ওয়ার্ক রিলেটেড অনেক ট্রেড সিক্রেট থাকে। তো এখন এই যে স্যাররা কুইজ দিছেন, বলেন তো শুনি, ট্রেড সিক্রেট কি জিনিস? কেউ একজন? ট্রেড সিক্রেট, ট্রেড সিক্রেট বলতে কি বুঝায়? স্যার, ট্রেড সিক্রেট হচ্ছে গিয়া কর্মজনিত আর কি। একজন ব্যক্তি যে কাজ করে, যে প্রতিষ্ঠানে হোক বা যে নিজস্ব কোনো ব্যবসা হোক, তার কাজের এমন কিছু বিশেষ উপাদানজনিত তথ্য যেগুলা অন্য কোথাও প্রকাশ পায় গেলে তার নিজস্ব ক্ষতি হবে, তার নিজের বিজনেস সিস্টেমে বা তার ওয়ার্ক সিস্টেমে ক্ষতি হবে। এবং সেটার মাধ্যমে সে তার বিজনেস সিস্টেমকে আর কি বলা চলে যে তার বিজনেস সিস্টেমের মূল পিলার বলা চলে এক ধরনের। হ্যাঁ, মানে হচ্ছে একটা বিজনেসের এমন কিছু ইনফরমেশন যে ইনফরমেশন গুলা ডেভেলপ করতে কোম্পানির যথেষ্ট পরিমাণ টাকা পয়সা খরচ হয়েছে, যথেষ্ট পরিমাণ এফোর্ট, রিসার্চ, ওয়ার্ক আওয়ার এই পরিমাণ দেওয়া হয়েছে এই কোম্পানির এই পার্টিকুলার নলেজটা ডেভেলপ করার জন্য। সেটা একটা ফর্মুলা হইতে পারে, সেটা একটা সফটওয়্যার কোড হইতে পারে। তো এখন এই ইনফরমেশনটা ডেভেলপ করতে অনেক খরচ হয়েছে এবং এটা হচ্ছে এই কোম্পানির জন্য একটা ইউনিক ইনফরমেশন, যেটা দিয়ে মেনলি তারা ব্যবসাটা চালায়। এখন এটা যদি অন্য কোনো একটা কম্পিটিটর ব্র্যান্ডের হাতে পড়ে তাহলে কিন্তু তার অনেক পরিমাণ লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই যে ট্রেড সিক্রেট গুলা, এগুলা কিন্তু বিভিন্ন ফরম্যাটে থাকতে পারে। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফরম্যাট, যেহেতু এখন বর্তমানে সবকিছু আমাদের কম্পিউটার যুগে চলে আসছে, সেটা হচ্ছে ডেটা ফরম্যাটে থাকা। তার মানে ট্রেড সিক্রেটটা আপনি হয়তো একটা খাতায় লিখে রাখতে পারেন, অথবা এটা কোনো নোটবুকে রাখতে পারেন বা ইত্যাদি ইত্যাদি রাখতে পারেন। বাট আমরা বর্তমান সময়ের কথা যদি চিন্তা করি, প্রায় সময় ট্রেড সিক্রেট গুলা কিন্তু ডিজিটাল ফরম্যাটে থাকে। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। হ্যাঁ, ট্রেড সিক্রেট গুলো ডিজিটাল ফরম্যাটে, যেমন আমাদের সফটওয়্যার কোড। এখন কোডটা হয়তো আপনি গিটহাবে ঢুকায় রাখতেছেন, কিংবা হয়তো কোনো একটা ল্যাপটপে ডিজিটাল ফরম্যাটে রাখতেছেন। চিন্তা করেন একটা কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি, তাদের একটা নতুন বিল্ডিং এর ব্লু প্রিন্ট, হ্যাঁ, বা একটা আর্কিটেকচারাল ফার্ম, তাদের একটা নতুন ইন্টেরিয়র ডিজাইনের যেই ব্লু প্রিন্টটা বা ডিজাইনটা, হ্যাঁ, সেই ফাইলটা কিন্তু দেখা যাচ্ছে এখন ডিজিটালি। যেমন একটা সময় তারা কিন্তু এগুলো হাতে আঁকতো। হুম। একটা সময় এগুলো হাতে আঁকতো, যেমন আমার বড় মামা হচ্ছেন একজন সিভিল ইঞ্জিনিয়ার, উনি বুয়েটের একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তো আমরা যখন অনেক ছোট ছিলাম, অ্যারাউন্ড 1994 বা 5 এর দিকে, তো ওই সময় আমি দেখতাম যে আমার বড় মামার একটা বিরাট টেবিল ছিল।
এবং সেইখানে উনি এত বড় একটা কাগজ দিয়ে ডিজাইন করতো। এই আজকের দিনে আপনার কি মনে হয় কোন সিভিল ইঞ্জিনিয়ার এরকম কাগজ দিয়ে ডিজাইন করে? হুম? না স্যার, কেউ করে সবাই না। অটোক্যাড ইউজ করে। হ্যাঁ, বেসিক্যালি সবাই এখন ক্যাড মানে কম্পিউটার এইডেড ড্রয়িং এই ধরনের কোনো না কোনো একটা সফটওয়্যার ইউজ করে। হ্যাঁ, সেটা অটোক্যাড হইতে পারে বা আরো অন্যান্য হয়তো ক্যাড এর সফটওয়্যার আছে। তো তার মানে হচ্ছে দেখেন, একটা সময় সেই জিনিসগুলো ট্রেড সিক্রেটের ফর্মটা কিন্তু আরেকটু সিকিউর ছিল। কারণ এই কাগজটা তো বেসিক্যালি আপনি যে কারো অ্যাক্সেস নিতে পারতেন না। কিন্তু এখন ডিজিটাল ফরম্যাটে চলে আসা, স্পেশালি যখন ক্লাউড কম্পিউটিং এর জিনিসটা আসছে, অর্থাৎ আমরা যখন ড্রাইভ ব্যবহার করা শুরু করতেছি, হ্যাঁ, বিভিন্ন ফরম্যাটে। এই ড্রাইভ গুলাকে যদি এখন কেউ অ্যাক্সেস করতে পারে, তাহলে কিন্তু এই ট্রেড সিক্রেট তার হাতে চলে আসে। ঠিক না স্যাররা? জি স্যার। হ্যাঁ। সো এইজন্য দেখা যাচ্ছে আইটি সিকিউরিটির একটা এক্সট্রিম ইম্পোর্টেন্স হয়ে দাঁড়াইছে। যদিও এখন বলতে পারেন না আমার কম্পিউটার যদি হ্যাক করে কি বা পাবে? হয়তো আপনাদের মিড টার্মের প্রশ্ন পাবে, হ্যাঁ? এর বেশি তো আর ক্ষতি হবে না। কিন্তু অ্যা একটা একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে একজন গুরুত্বপূর্ণ পারসন, একজন ইম্পোর্টেন্ট একজন সিইও বা ম্যানেজার, হ্যাঁ? কিংবা চিন্তা করেন যে কোনো একটা কোম্পানি সাপ্লায়ারের ইনফরমেশন একটা এক্সেল ফরম্যাটে আছে। সেটা যদি পেয়ে যায় কোন সাপ্লায়ারের সে থেকে যে কত দামে কি কিনতেছে, র ম্যাটেরিয়াল গুলো কত দামে কিনতেছে, তার আল্টিমেটলি প্রোডাক্টের মার্কআপটা কত, এটা যদি জানা যায় তাইলে কিন্তু অনেক ক্ষতি হইতে পারে একটা কোম্পানি। এই ধরনের বিষয় তো। নাম্বার ২ আসতেছে হচ্ছে কাস্টমার এবং এমপ্লয়িদের ডাটা। হ্যাঁ? যেমন এই যে আমরা মোটামুটি প্রায় সবাই জব করি। আমাদের যে সেলারির ইনফরমেশনটা, এটা একটা সিক্রেট ইনফরমেশন না? কে কত টাকা বেতন পায়? জি স্যার। হ্যাঁ, যেমন ধরেন কথার কথা জব করি কারা? কেউ একজন, সবাই অধিকাংশ জব হোল্ডার যেহেতু আমরা ফ্রাইডে ব্যাচ বা ব্যাচ। কেউ একজন বলেন? হুম, একটু পার্টিসিপেট করতে হবে। আমরা তো ইথিক্স ক্লাসটা এইভাবেই কথা বলি। কথা বলতে, কি বলতে স্যার কি বল আলোচনা করি। হ্যাঁ, তাহলে মনে করেন যে শাহাদাত হোসেন। কি ধরনের আচ্ছা স্যার? হ্যাঁ, ধরেন স্যার আপনি একটা পার্টিকুলার পজিশনে জব করেন। এই সেম পজিশনেই বিভিন্ন কোম্পানির লোকেরা বিভিন্ন ধরনের বেতন পায় না? হুম, জি স্যার। ধরেন কথার কথা আমি আমি লেকচারার। আচ্ছা ভালো জি কথা। স্যার পাই। সোনারগাঁ ইউনিভার্সিটির সব লেকচারারের বেতন কি সেম? কি মনে হয়? না স্যার। না, সবার সাথে কিন্তু সেম হয় নাই। একেকজনের সাথে একেকজনের এক্সপেরিয়েন্স, তার স্কিলস এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার সাথে নেগোসিয়েশন করার পরে যেরকম একটা স্ট্যান্ডার্ড সেলারি হইছে সেই অনুপাতে সে বেতনটা পায়। তো এই ধরনের ইনফরমেশন এগুলা কিন্তু সিক্রেট ইনফরমেশন এবং এগুলাও দেখা যাচ্ছে এখন বর্তমান দুনিয়ায় আমরা কোনো না কোনো একটা অনলাইন একটা ভার্সনেই কিন্তু সেটআপ করে রাখতেছি। সেটা একটা গুগল শিটে হইতে পারে কিংবা একটা মাইক্রোসফট এক্সেল শিটে হইতে পারে। আচ্ছা। সো এটা একটা জিনিস। আর ৩ নাম্বার জিনিসটা আসতেছে সেটা হচ্ছে অর্গানাইজেশনস আইটি সিস্টেমস ফ্রম ম্যালিশিয়াস অ্যাক্টস, থেফট অর এনি কাইন্ড অফ ডিসরাপশন। আচ্ছা স্যাররা এই চিন্তা করে দেখেন তো এই যে আমি আপনাদের যে অ্যাটেন্ডেন্সটা দেই, ইআরপি থেকে যে অ্যাটেন্ডেন্সটা দেই। কোনো কারণে যদি আজকের দিনে ইআরপি কাজ না করে, তাহলে কি হবে? আমি কি আপনাদের অ্যাটেন্ডেন্সটা প্রপারলি দিতে পারবো? হুম, না স্যার, হ্যাঁ, পারবেন না। প্রপারলি পারবো না। তো এইটা হচ্ছে কি এই জিনিসটার নাম হচ্ছে ডিসরাপশন। অর্থাৎ স্বাভাবিক কাজের মধ্যে ব্যাঘাত ঘটা। তো এই ধরনের কিন্তু কিছু ইম্পর্টেন্ট সফটওয়্যার থাকে। যেমন চিন্তা করে দেখেন যে আমাদের ডিপিডিসি বা যারা আমাদের পাওয়ার সাপ্লাই দেয়, তারা যে সেন্ট্রাল সফটওয়্যারটার মাধ্যমে এগুলা কন্ট্রোল করে, তাদের সফটওয়্যারটা যদি হঠাৎ করে অফলাইন হয় বা কোনো কারণে একটা ডিসরাপশনের শিকার হয়, তাহলে কিন্তু আমাদের সবার ইলেকট্রিসিটিতে একটা এফেক্ট পড়বে। তাই তো? সো যার কারণে এটা বলার অপেক্ষা রাখে না যে আইটি সিকিউরিটি এখন মানে নর্মাল সেন্সে তো আমরা চিন্তা করছি এত বছর যে হ্যাঁ ঠিক আছে আইটি সিকিউরিটি দরকার, ভাইরাস আসলে আমার কম্পিউটার হ্যাং হয়ে যাবে, হ্যাঁ, বা ম্যালওয়্যার ঢুকলে আমার ফাইল ডিলিট হয়ে যাবে বা ইত্যাদি ইত্যাদি। বাট এখন আমরা এই যে প্রফেশনাল কিছু জিনিস দেখলাম, হ্যাঁ, কিছু অ্যাঙ্গেল দেখলাম যেটা প্রফেশনাল সেটআপে নেসেসারি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে যে আইটি ইনসিডেন্ট গুলা এই রিসেন্ট টাইমে, একটু মিউট করি স্যার, না আরো প্লিজ ৩ বার গেছে ফাইনালে কোনবার থেকে। একটু মিউট করে দেই, নয়েজ আসতেছে। আচ্ছা ঠিক আছে, তো যেটা বলতেছিলাম
যে এখন রিসেন্ট যেই টাইমস ধরেন বর্তমান সময় বা লাস্ট ফিউ ইয়ার্স এই সময়ের মধ্যে এত পরিমাণ আইটি ইনসিডেন্ট কেন বাড়লো? এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। ঠিক আছে? যে কারণ আপনারা দেখবেন 60s 70s কম্পিউটার তো অনেকদিন ধরেই চলতেছে। কিন্তু এই রিসেন্ট যখন ইন্টারনেট এবং এই রিলেটেড বিষয়গুলা যখন আসা শুরু করলো, পপুলারাইজ হওয়া শুরু করলো, সোশ্যাল মিডিয়া যখন আসতে শুরু করলো, তখন আমরা নানান ধরনের প্রায় প্রতি ৬ মাস পর পরই আমরা নতুন ধরনের স্ক্যামের নাম শুনি। হুম? যেমন এই যে গত বছর থেকে একটা রিসেন্ট স্ক্যাম আসলো। ফোন দেয়, ফোন দিয়ে বলে মার্কেটিং ইয়াতে কাজ করি। ক্যান ইউ স্পিক ইংলিশ? এরকম ফোন আসছে আপনাদের? হুম? জি স্যার। এরকম প্রায়ই আসে না? মানে প্রতি ৬ মাস ১ বছর পর পরই কোনো না কোনো একটা নতুন ধরনের ডিজিটাল স্ক্যাম আইসা হাজির হয়। এটার রিজন গুলা কি, কি? আমরা একটু এনালাইজ করার চেষ্টা করি। তো ১ম এ আপনাদের বইয়ের থেকে এই পয়েন্ট গুলা দেওয়া। তো বইটা একটু পড়বেন। আমি সহজভাবে কিছু জিনিস একটু আলোচনা করি। ইনক্রিজিং কমপ্লেক্সিটি ইনক্রিজেস ভালনারেবিলিটি। আচ্ছা, মেইনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নাম্বার অফ এন্ট্রি পয়েন্টস এক্সপ্যান্ডস কন্টিনিউয়াসলি অ্যাজ মোর অ্যান্ড মোর ডিভাইসেস আর বিং কানেক্টেড টু দ্য বিজনেস আইটি নেটওয়ার্ক। আগের দিনে হয়তো কি ধরেন অ্যারাউন্ড 2000 বা 2002 3 4 এই সময়টায় তো মানুষের তো হয়তো কি তখন কম্পিউটেশনের কাজটা ছিল এরকম যে আপনি একটা অফিসে চাকরি করেন, অফিসে 10টা কম্পিউটার আছে এবং আপনি সকালে অফিসে যান, কম্পিউটারগুলো ব্যবহার করেন, সন্ধ্যার সময় কম্পিউটারটা অফ করে বাসায় চলে আসেন। আপনার বাসায় নিজস্ব কোনো কম্পিউটার নাই। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। হ্যাঁ, মানে বিষয়টা ছিল এরকম যে ওই সময় আসলে কম্পিউটারগুলো খুবই এক্সপেন্সিভ ছিল এবং কম্পিউটেশন করার জন্য যেই রিসোর্সগুলো লাগতো এগুলো দেখা যেত অফিস অ্যারেঞ্জ করে দিত। হ্যাঁ, ল্যাপটপ-ট্যাপটপও ততটা জনপ্রিয় ছিল না। আ এবং মোবাইল ফোনের যে বিষয়টা সেটা মোবাইল ফোন ছিল কিন্তু স্মার্টফোন ব্যাপারটা ছিল না। আর মোবাইল ডেটা কিংবা ইন্টারনেটের অ্যাক্সেসও মানুষের হাতে ছিল না। সো যার কারণে হয়তো কি ইন্টারনেট ছিল। মানুষের হাতে এই মোবাইল ডেটাটা ছিল না। ইন্টারনেট ঠিকই ছিল। ব্রডব্যান্ড ইন্টারনেট আরো বহু আগে থেকেই ছিল। কারণ ইমেইল কমিউনিকেশন এগুলো তো করা লাগতো। হ্যাঁ, বা ওয়েব ব্রাউজিং এই কাজগুলো তো করা লাগতো। তো তখন যে একটা জিনিস ছিল যে আপনার কম্পিউটারের নেটওয়ার্কে একটা লিমিটেড সংখ্যক ডিভাইস কানেক্টেড। ধরেন কথার কথা অফিসে সারা অফিসে ২০টা কম্পিউটার, LAN দিয়ে কানেক্ট করা এই ২০টা কম্পিউটারই যা হওয়ার হবে। যদি কোনো হ্যাকিং বা কোনো ধরনের মনে করেন যে কোনো একটা ভাইরাস ছড়াই গেল। তো এই ২০টা কম্পিউটারে যে কটা কম্পিউটার নেটওয়ার্ক লাইনের মাধ্যমে কানেক্টেড তারাই শুধুমাত্র এফেক্টেড হইতো। বাকিদের আর কোনো ক্ষতি হইতো না। কিন্তু এখন বর্তমানে কাজের সুবিধার্থেই আমরা কিন্তু অনেক ধরনের কম্পিউটেশন ডিভাইস ইউজ করি। আজকে আমাদের মোবাইলগুলা ইন্টারনেট অ্যাক্টিভেটেড, আমাদের স্মার্ট ওয়াচগুলা ইন্টারনেট অ্যাক্টিভেটেড, ইভেন আমাদের রেফ্রিজারেটরগুলা পর্যন্ত ইন্টারনেট অ্যাক্টিভেটেড। আমাদের এয়ার কন্ডিশনগুলোও আইওটি ডিভাইস দিয়ে ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড। এরকম দেখছেন ওয়ালটনের নতুন এসি এরকম থাকে যে আপনি আহ, বাইরে থেকে একটা মেসেজ পাঠাইতে পারবেন এসিতে যে এই এসি চালু হও। এরকম দেখছেন? হুম, এই ধরনের ডিভাইস দেখছেন? জি স্যার, নতুন নামছে। হ্যাঁ, হ্যাঁ, নতুন আসছে। বাট এই টেকনোলজিটা কিন্তু নতুন না। এই টেকনোলজিটার নাম হচ্ছে আইওটি, ইন্টারনেট অফ থিংস। হ্যাঁ, অর্থাৎ বিভিন্ন সেন্সর বা এই জিনিসগুলাকে অনলাইন অ্যাক্টিভিটির মাধ্যমে কানেক্টেড করে। হ্যাঁ, তো এই যে ডিভাইসগুলো আসছে, এগুলাও কিন্তু স্যার নেটওয়ার্কের ভিতরেই কানেক্টেড। যার কারণে হয়েছে কি প্রচুর এন্ট্রি পয়েন্ট আসছে। নেটওয়ার্কের মধ্যে আগে ২০টা কম্পিউটারে কানেক্টেড ছিল। সো এনালাইজ করা যেত কোন কম্পিউটারটা এফেক্টেড হচ্ছে। ওই কম্পিউটারটাকে আলাদাভাবে হ্যান্ডেল করা যেত। কিন্তু এখন মিলিয়নস ইন ডিভাইস এবং হরেক রকম ডিভাইস। কোনোটা মোবাইল ফোন, কোনোটা স্মার্ট ওয়াচ, কোনোটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, কোনোটা আইফোন, কোনোটা আহ, দেখা যাচ্ছে এই ওএস দিয়ে চলে, কোনোটা ওই ওএস চলে। মানে ভ্যারাইটির কোনো অভাব নেই। হ্যাঁ, মোর অ্যান্ড মোর ডিভাইসেস আর কানেক্টেড। সো যার কারণে এখন আমাদের নেটওয়ার্কের ভালনারেবিলিটি বেড়ে গেছে। এই ভালনারেবিলিটি এই ওয়ার্ডটার মিনিং কি? কে বলতে পারবেন? ভালনারেবিলিটি বা ভালনারেবল মানে কি? ভালনারেবল দুর্বলতা। দুর্বলতা। ভেরি গুড। তার মানে কি কোনো নেটওয়ার্ক, ডিভাইসের দুর্বলতা। হ্যাঁ, কোনো একটা ডিভাইসের দুর্বলতা মানে আগে যেরকম স্ট্রং ভাবে কন্ট্রোল করা যেত এখন আর এই কন্ট্রোলটা আস্তে আস্তে অনেক দুর্বল হয়ে গেছে। আস আসি বাবা।
আচ্ছা, এরপরে আসি হচ্ছে ক্লাউড কম্পিউটিং এবং ভার্চুয়ালাইজেশন। আচ্ছা স্যার, ক্লাউড কম্পিউটিং এই নামটা কে শুনছি? ক্লাউড কম্পিউটিং, জি স্যার শুনছি। হ্যাঁ, এটার মানে কি ম্যাডাম? সঠিক জানি না। একটু জানতে হবে না, আমরা সিএসসি স্টুডেন্ট। অন্য কেউ? স্যার সার্ভার রিলেটেড কিছু কি এটা? হ্যাঁ হ্যাঁ, কিছুটা ওরকমই, বাট ইট জেনারেলাইজ ভাবে বলতে গেলে আসলে ক্লাউড কম্পিউটিং মানে কিরকম, ধরেন কথার কথা যে এই যে আমি আপনাদের গ্রেডটা দেই, হ্যাঁ, আপনাদের একটা গ্রেড দেই না, এ প্লাস, এ মাইনাস বা সামথিং, বা তারপরে আপনাদের নাম, রোল, সেকশন এগুলা লেখা থাকে। তো কি মনে হয় টিচার, এই আপনাদের কি মনে হয় যে এই ডেটাটা অ্যাকচুয়ালি ফিজিক্যালি কোন ড্রাইভে ইয়া করা আছে, ড্রাইভটা কোথায় আছে বলেন তো দেখি স্যাররা? ক্লাউড কম্পিউটিং আমি শুনতে পারিনি, নয়েজের জন্য শুনতে পারিনি। স্যার বললাম ক্লাউড কম্পিউটিং এ। ক্লাউড কম্পিউটিং এ অন্য কারো কোনো আইডিয়া আছে? ধরেন আপনাদের যে রেজাল্ট, যেমন কথার কথা আমার এখানে যে একটা স্লাইড দেখা যাচ্ছে, তো এটা তো আমার ফিজিক্যালি আমার ল্যাপটপটা ড্রাইভে, তাই না? তো আপনাদের যেই গ্রেড গুলা হয়, এই গ্রেড গুলো অ্যাকচুয়ালি কোন জায়গায় সেভ করা থাকে, ড্রাইভটা কোথায় অ্যাকচুয়ালি বলেন তো কেউ একজন? হুম, সার্ভারে। হ্যাঁ, সার্ভারটা কোথায়, কে বলতে পারবেন, বলেন দেখি। স্যার, স্যার স্যার ক্লাউডে। এটা কোনটার কথা বলছিলেন? এই যে আমাদের সোনার ইউনিভার্সিটির এই যে আপনার রেজাল্ট পান প্রতি সেমিস্টারে, নতুন নতুন সাবজেক্টের রেজাল্ট পাচ্ছেন, হ্যাঁ, ধরেন অ্যাকচুয়ালি যে আপনার যে ভ্যালুটা, হ্যাঁ, 3.5, এই সিজিপিএটা, এটা কোন ড্রাইভে সেভ করা আছে, ড্রাইভটা কোথায়, লোকেশনটা কোথায় বলতে পারবেন কেউ? স্যার সোনারগাঁও ইউনিভার্সিটির সার্ভারে আর কি। হ্যাঁ, সোনার ইউনিভার্সিটির সার্ভার কোথায়, কয়তলায়? স্যার সেটা হচ্ছে গিয়ে আপনাদের মনে করেন যেখানে সার্ভারটা থাকবে সেটা একতলা হতে পারে, সেটা সার্ভারটা হ্যাঁ, যেখানেই থাকে ওইখানেই আর কি, আমাদের আমরা স্যার সার্ভার জানি না হচ্ছে তো। এক্সাম এন্ড কন্ট্রোল অফিসের সামনে, 2 তলায়। দেখছিলেন কখনো? একটা সার্ভার রুম আছে বড়, না স্যার। হ্যাঁ, 2 তলায় এক্সাম কন্ট্রোলার অফিসের সাথে। ওইখানে ফিজিক্যালি কিন্তু আপনাদের সবার রেজাল্ট সেভ করা আছে, বুঝতে পারছেন? একটা ফিজিক্যাল ড্রাইভে, জি হ্যাঁ, স্যার। ওখানে অনেক ড্রাইভ আছে, র্যাকে র্যাকে সাজানো থাকবে, মেলা ড্রাইভ থাকবে, কিন্তু কোনো না কোনো ড্রাইভে অ্যাকচুয়ালি আপনার রেজাল্টটা সেভ করা থাকবে, বুঝতে পারছি? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আপনার লোকাল কম্পিউটিং। তাহলে ক্লাউড কম্পিউটিং মানে কি? ক্লাউড কম্পিউটিং মানে হচ্ছে আমি একটা অ্যাপ্লিকেশন চালাবো, আমি কোনো একটা গেম খেলবো, বা যেটাই করি না কেন, সেইটা ফিজিক্যালি আমার কম্পিউটারে ইনস্টল করা থাকবে না। সেটা একটা দূরবর্তী কোনো একটা কম্পিউটারে ইনস্টল করা থাকবে, আমি একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে সেটাতে কানেক্টেড হব। উদাহরণ কি? উদাহরণ, সবচেয়ে ইজি উদাহরণ হচ্ছে আমাদের জিমেইল গুলা। ঠিক আছে? চিন্তা করে দেখেন তো, আমাদের যে মেইল গুলা থাকে, এই মেইলের ডেটাটা একটা দূরবর্তী কম্পিউটারে বা কোনো একটা পার্টিকুলার কোম্পানি, হইতে পারে সেটা জিমেইল, হইতে পারে সেটা আউটলুক, হইতে পারে সেটা ইয়াহু, বা ইত্যাদি ইত্যাদি ইমেল কোম্পানি, তাদের কম্পিউটারে কিন্তু ডেটাটা সেভ করা। আপনি কি করেন? আপনার একটা ব্রাউজারের মাধ্যমে আইডি আর পাসওয়ার্ড দিয়ে কানেক্টেড হন এবং মেইলগুলা পড়তে পারেন, তাই তো? হুম, জি স্যার। হ্যাঁ। আচ্ছা, জি স্যার। এখন এখন আমাকে একটু বলেন তো দেখি স্যাররা, যে যে কোনো একটা ব্যাংকের নাম বলেন, এনি এনি ব্যাংক। সোনালী ব্যাংক। আচ্ছা, হলো সোনালী ব্যাংক। তো ধরেন এই সোনালী ব্যাংকের যে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এবং সিক্রেটিভ কিছু ইনফরমেশন, তো এই ইনফরমেশন গুলো যেমন কথার কথা লোন ইনফরমেশন, তাদের ইনকাম, তাদের এক্সপেন্ডিচার, কিংবা এনিথিং, মানে যারা লটস অফ ইনফরমেশন রিলেটেড টু ব্যাংকস। তো এই ইনফরমেশন গুলা তারা কি একটা অন্য কোনো একটা কোম্পানি, সেটা মাইক্রোসফট হোক, গুগল হোক, তাদের কোম্পানির কম্পিউটারে সেভ করে নিজেদেরকে নিরাপদ বোধ করতে পারে? হুম, না স্যার। না, পারে না। তার মানে কি? তার মানে এই ধরনের কোম্পানিগুলা কি করবে? তারা নিজেরাই একটা সার্ভার ক্রিয়েট করবে। হ্যাঁ, তারা নিজেরা সার্ভারের সরঞ্জামাদি কিনবে। হ্যাঁ, সার্ভারের জন্য নেটওয়ার্ক হোক, রাউটার হোক, সুইচ হোক, এই ধরনের জিনিসগুলো তারা কিনবে। হ্যাঁ, টেরাবাইট টেরাবাইট আপনার ড্রাইভ কিনতে হবে এবং সেই সার্ভার রুমটা সেটআপ করার জন্য একটা বিল্ডিং
ভাড়া নিতে হবে, অ্যাডভান্স নিতে হবে বা বিল্ডিং ক্রয় করতে হবে। হ্যাঁ? তারপরে জানেন কিনা সার্ভার রুম কিন্তু সবসময় এয়ার কন্ডিশন থাকা লাগে। জানেন? হ্যাঁ? সার্ভার রুম সবসময় জি স্যার, জি হ্যাঁ, না স্যার। হয় তো নাহলে অনেক না। সরঞ্জামাতি নষ্ট হয়ে যায়। কারণ সার্ভার রুমে প্রচুর পরিমাণ হিট জেনারেট হয়। সো যার কারণে ওটা সবসময় এয়ার কন্ডিশন থাকা লাগে। হ্যাঁ? তাইলে এসি-টেসিও বসাইতে হবে। আবার এই সার্ভার রুমটা ম্যানেজমেন্ট করার জন্য কিছু নেটওয়ার্ক স্পেশালিস্ট, কিছু সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট তাদেরকে হায়ার করতে হবে। তারা এগুলো অ্যাডমিনিস্ট্রেশন এর কাজ করবে। কিছু ডাটাবেজের এক্সপার্ট নিতে হবে। তাদেরকে বসায় মাসে, মাসে বেতন দিতে হবে। হুম? অনেক বড়সড় ব্যাপার না? একটা সার্ভার ক্রিয়েট করা নিজের কোম্পানির জন্য? জি জি স্যার। স্যার। হ্যাঁ। সো যার কারণে একটু স্মল বা মিডিয়াম স্কেলের যেসব কোম্পানি থাকে তারা নিজেরা নিজেদের ইনফরমেশন সার্ভারে রাখে না। বুঝতে পারছি? তারা নিজেদের মানে নিজে সার্ভার বানায় ওই সার্ভারে ডাটা রাখে না। তারা কোনো না কোনো একটা দেখা যাচ্ছে যে ক্লাউড কম্পিউটিং সার্ভিস যারা প্রোভাইড করে সেটা Google হোক বা যেখানেই হোক সেখানে তারা তাদের এটাকে আমরা বলি হোস্টিং করা। মানে আপনার ইনফরমেশনটা দূরবর্তী কোনো একটা কম্পিউটারে আপনি হোস্ট করে রাখবেন এবং সেই কম্পিউটারটার থেকে আপনি জাস্ট খালি অ্যাক্সেস করবেন। বুঝতে পারছি? এবার ক্লাউড কম্পিউটিং মানে কি? তার মানে কম্পিউটেশনটা করব আমি জি ঠিকই। স্যার। কিন্তু আমার নিজস্ব কম্পিউটারে রাখবো না। ডেটা আমার নিজস্ব কম্পিউটারে রাখবো না। ডেটাটা একটা দূরবর্তী কোনো সেটা সিঙ্গাপুরে হইতে পারে সার্ভার, সেটা মালয়েশিয়ায় হইতে পারে সার্ভার, কানাডায় হইতে পারে সার্ভার। যে কান্ট্রিতেই হোক সমস্যা নাই। আমি জাস্ট খালি একটা টাকার বিনিময়ে কিছু কম্পিউটেশন তার থেকে নিবো। হ্যাঁ, সামথিং এতটুকু ড্রাইভ নিবো, হ্যাঁ, এতটুকু র‍্যাম নিবো, এতটুকু জিপিইউ নিবো এবং তারপরে সেই অনুসারে আমরা ব্যবহার করা শুরু করব। বুঝতে পারছি ক্লাউড কম্পিউটিংটা? জি স্যার। আচ্ছা তাহলে ক্লাউড কম্পিউটিং রিলেটেড ভালনারেবিলিটি ইস্যু কি? ক্লাউড কম্পিউটিংতে বুঝাই যাচ্ছে যে যেহেতু আ আ বড় কোম্পানিগুলা কিন্তু এই সিকিউরিটির পারপাসেই দূরবর্তী কোনো প্রতিষ্ঠানে তাদের ফিজিক্যাল ডেটাটা স্টোর করে না। কারণটা কি? কারণ যেকোনো সময় যদি ওই কম্পিউটারগুলা কোনোভাবে হ্যাকিং বা আপনার কোনোভাবে যদি এটা এক্সপোজড হয়, কোনোভাবে যদি ভালনারেবল পজিশনে পড়ে, তাহলে কিন্তু আমার সমস্ত ইনফরমেশন হ্যাক হয়ে যাবে। এবং আমার সমস্ত ইনফরমেশন ডিলিট হয়ে যেতে পারে। আ অথবা আপনারা নাম শুনছেন কিনা? ransomware তার মানে হচ্ছে ওরা টাকা চায়। ডাটা আটকায় রাখে টাকা চায় যে এত টাকা দিলে আমরা ডাটা ছেড়ে দিব। তো সেগুলার শিকার হইতে পারে। যার কারণে নিজস্ব অ্যা তারা নিজস্ব সার্ভার ক্রিয়েট করে। কিন্তু আগেই বললাম যে স্মল একটা কোম্পানির পক্ষে কিন্তু সম্ভব না। হুম? তার মানে কি একটা স্মল কোম্পানির ডেটা নিড নাই? একটা স্মল কোম্পানির আ আপনার ওয়েবসাইট নেই বা এই ধরনের জিনিসগুলা নাই? অবশ্যই আছে। তো তারা কি করে? তারা তখন ক্লাউড সার্ভিস গুলা ভাড়া নেয়। কিন্তু এই ক্লাউড সার্ভিস গুলা যদি কখনো ভালনারেবল পজিশন এ পড়ে, তখন কিন্তু এই স্মল কোম্পানি গুলা অনেক টাকার ক্ষতির সম্মুখীন হয়। এবার বুঝতে পারছি স্যাররা? জি স্যার। ওকে, ভার্চুয়ালাইজেশন। এই VMware, VirtualBox কে শুনছেন নাম? জি স্যার, শুনছি। শুনছেন? VMware দিয়ে কি করেন? স্যার কোন একটা অ্যাপস এর জন্য স্যার ডাটা এন্ট্রির সময় স্যার এটা লাগে আরকি দেখছিলাম ডাটা নিউজে। এন্ট্রির জন্য লাগে না? অন্য কেউ বলতে পারবেন? VMware, VirtualBox? স্যার সিঙ্গেল হোস্টের উপরে মাল্টিপল হোস্ট রান করা। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। বেসিক্যালি ভার্চুয়ালাইজেশন এই ওয়ার্ডটার মানে হচ্ছে যে আমাদের আপনারা এখনো পড়েন নাই, পড়বেন আস্তে যে নেটওয়ার্কের ৭ টা লেয়ার আছে। হ্যাঁ? তো অ্যাপ্লিকেশন লেয়ারে তারা যেটা করে যে একাধিক অপারেটিং সিস্টেম একটা ফিজিক্যাল সিস্টেমে ইমপ্লিমেন্ট করে। তার মানে ধরেন আপনার যেমন আমার কম্পিউটারটা এখন একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমই আছে। তো চিন্তা করে দেখেন এই কম্পিউটারের রিসোর্সটার উপরেই ধরেন কথার কথা ১০ টা উইন্ডোজ সেটআপ করলাম এবং ১০ টা আলাদা কম্পিউটার হিসাবে আমাকে কনসিডার করবেন। তো এটা আমরা মোস্টলি ইউজ করি হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমে সার্ভারের মধ্যে রিসোর্সের ইউজেসটা ভালো করার জন্য। লিনাক্সের নাম শুনছেন স্যাররা? লিনাক্স অপারেটিং স্যার সিস্টেম? কালি লিনেক্স? কালি লিনাক্স হইতে পারে, উবুন্টু জি হইতে স্যার। পারে। লিনাক্সের অনেক ডিস্ট্রিবিউশন আছে। হ্যাঁ, অপারেটিং সিস্টেম। অপারেটিং স্যার সিস্টেম। প্যারাতে হ্যাঁ, গুড। অপারেটিং সিস্টেম। সো এটা উইন্ডোজের মতো একটা অপারেটিং সিস্টেম। আ আ এই লিনাক্সের আপনি চাইলে কি করতে পারেন এই VMware বা ভার্চুয়াল বক্স এগুলা ইউজ করে
একটা কম্পিউটারে আপনি অনেকগুলা লিনাক্স ইনস্টল দিতে পারেন। এবং একেকটা লিনাক্সকে আপনি একেক রকম অ্যা RAM, একেক রকম হার্ড ডিস্ক দিতে পারেন। বুঝতে পারছি? তো এটা ইউজ করে কেন? এটা মূলত হচ্ছে আমরা সার্ভারে ইউজ করি সার্ভারের রিসোর্সের ইউজেজটা ভালো করার জন্য। ঠিক আছে? যেটা হয় একটা অপারেটিং সিস্টেম যদি থাকে সেটা খুব এফিশিয়েন্টলি রিসোর্সটা ইউজ করতে পারে না। সো যার কারণে মাল্টিপ্লাই করা হয়। একাধিক অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয় যাতে মোর অ্যান্ড মোর কারণ সার্ভারগুলোতে প্রচুর পরিমাণ রিকোয়েস্ট আসে। কনকারেন্ট রিকোয়েস্ট একটা ভালো ওয়েবসাইট হইলে প্রায় ১,০০,০০০ এর উপরে আসতে পারে। চিন্তা করেন তো একটু পরেই পড়াবো এই জিনিসটা কি, ডিডোস কি? এটা একটু পরেই পড়াবো। অ্যা একটা বড় কোনো একটা ওয়েবসাইট ধরেন Facebook। চিন্তা করেন তো এট এ টাইম সারা ওয়ার্লডে কত লক্ষ, লক্ষ লোক Facebook চালাচ্ছে? হ্যাঁ? অনেকগুলা মানুষ Facebook চালাচ্ছে না? এট এ টাইম? জি স্যার। হ্যাঁ। সো ওদের এত রিকোয়েস্ট হ্যান্ডেল করা একটা অপারেটিং সিস্টেমের পক্ষে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। সো যার কারণে করা হয় কি মাল্টিপ্লাই করা হয়। একটা সিঙ্গেল আপনার মনে করেন সার্ভার সেটআপকে অনেকগুলা সার্ভার বানানোর একটা সিস্টেম হচ্ছে ভার্চুয়ালাইজেশন। আচ্ছা এই ভার্চুয়ালাইজেশন এর মধ্যে আইটি রিলেটেড প্রবলেমটা কি হয়? যেহেতু একেকটা ভার্চুয়াল পিসি আসলে একটা হোল পিসিরই অংশ। যেকোনো একটা ভার্চুয়াল পিসি যদি আপনি এক্সপোজ করতে পারেন, বাকিগুলাও এক্সপোজড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছি? কোনো একটা পার্টিকুলার অপারেটিং সিস্টেমকে আমরা যদি এক্সপোজ করতে পারি, বাকিগুলাও ইনফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। কারণ ওরা আসলে একটাই ফিজিক্যাল ডিভাইসে কানেক্টেড। বুঝতে পারছি স্যারেরা? জি স্যার, বুঝতে পারছি। সো এই ভার্চুয়ালাইজেশন কিন্তু আমরা ইউজ করতেই হবে। দেখেন ক্লাউড কম্পিউটিং ইউজ না করার উপায় নাই। ভার্চুয়ালাইজেশন ইউজ করার না করার উপায় নাই। কিন্তু এই জিনিসগুলোর কারণে কমপ্লেক্সিটি বাড়লো। আর কমপ্লেক্সিটি বাড়ার কারণে ভালনারেবিলিটিও বেড়ে গেছে। ভালনারেবিলিটিটাও বেড়ে গেছে। আচ্ছা আজান কি দিয়ে দিছে? জি স্যার, আজান দিয়ে দিছে। তাহলে আমরা নামাজটা পড়ে বাকি ক্লাসটুকুতে আসি। এখন স্যার কয়টা বাজে? পরবর্তী ক্লাস তাহলে হ্যাঁ 6:51 তো। পোস্ট কন্ট্রোলস। এই ক্লাসটা কতক্ষণ হবে? আজকে স্যার টাইমার এখন কি প্রেজেন্ট হবে? প্রেজেন্টটা ক্লাস শেষ করে নিই। স্যার আমি আসলে বাহিরে আছি তো, যে কোনো টাইমে আচ্ছা নেট আচ্ছা চলে যেতে আচ্ছা আচ্ছা পারে। ঠিক আছে। স্যার একটু আপনার প্রেজেন্টটা নিয়ে নিতেন, আমরা অফিসে বসে আছি। ঠিক আছে আমি প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। কিন্তু প্রেজেন্ট দিলে তো আর কেউ ক্লাসেই থাকবে না, সব দৌড়ায় পালা যাবে। কারণ সবাই হচ্ছে ওই রেকর্ডিং এর আশায় থাকে, রেকর্ডিং তো হয়ই। আর ক্লাস করে কি হবে? স্যার রেকর্ডিং করলেও রেকর্ডিং হচ্ছে যে ধরেন অনেকে অনেক রকম প্রশ্ন করবে, কিন্তু নিজের যে প্রশ্নটা আছে সেটা হ্যাঁ আসলে সেটা কিন্তু আর আহ, পাবে না। ভেরি গুড। হ্যাঁ সেটাই। আছে নাইলে তো আর ক্লাস হইতো না। আবার এইটার চেয়েও ফিজিক্যাল ক্লাস আরো বেশি এফেক্টিভ হয়। আপনারা যদি আমার কোনো ফিজিক্যাল ক্লাস পাইতেন স্যার ওটা অনলাইন দিয়ে ক্লাসটা হচ্ছে হ্যাঁ আসলে সত্যি কথা বলতেছি ঘুম পায়। ঘুম পায়। ইনফ্যাক্ট হ্যাঁ। আপনারা অধিকাংশ ঘুমানোই এখন। পেটের উপর মনে করেন কোনোভাবে মোবাইলটা নিয়ে ক্লাস করতেছেন। আচ্ছা, জয় মজুমদার, ইয়েস স্যার। নাজিল আহমেদ, প্রেজেন্ট। সুমন্ত মজুমদার, দিলরুবা খাতুন, প্রেজেন্ট স্যার। মালিহা রাসুল, স্যার প্রেজেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাহিম আহমেদ, ফাহিম আহমেদ আছে, কাজী সানিয়াত আহমেদ, ইয়েস স্যার। ওকে, শাহাদাত হোসেন, প্রেজেন্ট স্যার। জামিল হোসেন, প্রেজেন্ট স্যার। তাসনিম হাবিব, প্রেজেন্ট স্যার। মাসুর রহমান, রাফি ইসলাম ফারাজি, আবু সাইদ সানভি, প্রেজেন্ট স্যার। সুমি খাতুন, ইয়েস স্যার। রেজওয়ানুল হক রাতুল,
প্রেজেন্ট স্যার। আজহারুল ইসলাম, Present, sir. মামুন হক, Present, sir. মেহেদী পারভেজ মোনেম খান, নাজমুল হাসান, Yes, sir. রিয়াদ হাসান, রিফাত হোসেন, অনিক সাহা, Present, sir. তসলিম ভুইয়া, Present, sir. আচ্ছা আচ্ছা, মোহাম্মদ আল শাহরিয়ার, শাহরিয়া, মোহাম্মদ আল শাহরিয়া, মারুফ হোসেন, পলাশ মিয়া, স্যার উনি ছিলেন। আজান দিচ্ছে জন্য মাত্র বাইরে গেলেন। পলাশ মিয়া ছিলেন না? জি স্যার। আজমির উদ্দিন আব্দুল্লাহ, প্রেজেন্ট স্যার। এস এম সাদমান দীপ্ত। আচ্ছা, কারোটা কি মিস গেছে? তাহলে ক্লাসটা আমরা একটু করব, হ্যাঁ? নামাজ পড়ে ক্লাসটা একটু করব। কারণ মিডের আগে এইটুকু সিলেবাসই বাকি। এখান থেকে কিন্তু কোশ্চেন আছে। ঠিক আছে? স্যার, বলেন। স্যার আমাদের ক্লাস টেস্টের রেজাল্টটা কি আমরা হ্যাঁ, পাবো ক্লাস স্যার? টেস্টটা আমি এখনো দেখা শুরু করি নাই। যখনই দেখব আপনাদের গুগল ক্লাসরুমে পাবেন। এই ইমেইল পাবেন যে নাম্বার আসতেছে বা কোনো কমেন্ট থাকলে কমেন্ট আসতেছে। বুঝতে পারছেন? আর হ্যাঁ, দেখতে আচ্ছা দেখতেই জি যখন স্যার, আর স্কোর ওটার দিতে থাকবো বিষয়ে একটু দেখবেন যে আপনার একটু কাছে কথা ইমেইল ছিল তো আসতেছে। স্যার। স্যার নামাজের পর কখন ক্লাস শুরু করবেন? এই ধরেন এখন তো ৭টা বেজে গেছে, ৭টা ১৫। ওকে স্যার, ঠিক আছে। ওকে স্যার। এটাই।
And yeah,
হ্যালো, শুনতে পাচ্ছেন কথা? Yes, sir. জি স্যার। আচ্ছা। তো এরপরে আমরা একটু দেখি যে আরো অন্যান্য কি, কি কারণে আইটি ইনসিডেন্ট গুলা বাড়লো। একটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার আমাদের আইডি এবং পাসওয়ার্ড গুলা। তাহলে আইডি এবং পাসওয়ার্ড গুলার বিষয়টা কি রকম? যে এখন দেখা যাচ্ছে আমাদের প্রচুর আইডি এবং পাসওয়ার্ড ইউজ করতে হয়, তাই না? হ্যাঁ? ডিজিটাল যুগে আমাদের না হইলেও ২০-৩০টা অ্যাকাউন্ট থাকে। সেগুলোর জন্য অনেকগুলা করে পাসওয়ার্ড থাকে। তো এই আইডি এবং পাসওয়ার্ড গুলা অনেক ক্ষেত্রেই আমরা করি কি খুব ইজি পাসওয়ার্ড দেই বা খুব ইজি এমন কিছু আইডি দেই। হ্যাঁ, যেমন কথার কথা অনেকেরই পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। হুম? মানে PASSWORD এটাই হচ্ছে পাসওয়ার্ড। তো এই জিনিসগুলা দেখা যাচ্ছে কি এই জিনিসগুলার কারণে অনেক অনেক ক্ষেত্রেই আমাদের এই জিনিসগুলার ক্ষেত্রে কিন্তু আহ, কি বলে একটু দাঁড়ান ডিস্ট্রাক্ট হয়ে গেছি না আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম যে এই কারণগুলোতে আমরা প্রচুর পরিমাণে আইটি ইনসিডেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা তারপরে আসি হচ্ছে
যে রিজনস বিহাইন্ড একটা কি লিখছে যে ব্রিং ইউর ওন ডিভাইস। আচ্ছা, ব্রিং ইউর ওন ডিভাইস এটা একটা কোম্পানি পলিসি। এই পলিসিটার মানে হলো যে আপনার কম্পিউটেশনের প্রয়োজনে আপনি চাইলে আপনার নিজের পার্সোনাল ডিভাইস ইউজ করতে পারেন। এই স্যাররা ভিপিএন এর নাম শুনছি কে কে? ভিপিএন স্যার শুনেছি। আচ্ছা, ইউজ করছেন কখনো? অফিসিয়াল কোনো কাজে কোনো ভিপিএন ইউজ করছেন? জি স্যার, অনেক সময় হয় লাইক হচ্ছে যে এখানে অনেকে হচ্ছে, আমাদের এখানে ওয়েব ডেভেলপার আছে, তো অনেক সময় দেখা গেল যে ওদের ওই দেশ, ধরেন আমি ইন্ডিয়াতে কোনো একটা সার্ভার ইউজ করবো, অনেক সময় হচ্ছে যে আমরা ইউজ করতে পারি না, তো প্রক্সি ইউজ করার জন্য তখন না না, VPN। এরকম না। ভিপিএনটা আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে একটা প্রাইভেট নেটওয়ার্কে আপনার ডিভাইসটা ফার্স্টে হোয়াইট লিস্ট করা হবে, হ্যাঁ? হুম হুম। তারপরে আপনি যখন ওই নেটওয়ার্কটায় এন্টার দিবেন, আপনার আর ইন্টারনেট চলবে না। ঠিক আছে? আপনি সম্পূর্ণরূপে শুধুমাত্র ডেডিকেটেডলি ওই ওয়েবসাইটটার মধ্যে ভিজিট করতে পারবেন। ও আচ্ছা স্যার, হ্যাঁ বুঝতে স্যার, পারছেন? এরকম ওভাবে টাইপের কিছু নেটওয়ার্ক আছে। ওভাবে ইউজ করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো যাদের আইডিয়া নাই তাদের বলি, এই ধরনের জিনিসগুলার রিজনটা হচ্ছে যাতে আ যেটা হচ্ছে আপনার ইন্টারনেটের মাধ্যমে ওদেরটা কানেক্ট না করা যায়। আপনারা একটা নিশ্চয়ই আরেক ধরনের নেটের কথা শুনছেন, ইন্ট্রানেট। মানে অর্গানাইজেশনের ভিতরে নেট। এটা অর্গানাইজেশনের বাইরে থেকে অ্যাক্সেস করা যায় না। ধরেন কথার কথা এমন একটা পার্টিকুলার জিনিস যেটা শুধুমাত্র সোনারগাঁও ইউনিভার্সিটির ভিতরে ইউজ করা যাবে। বা সোনারগাঁও ইউনিভার্সিটির নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকলেই শুধু ওই সার্ভারটা অ্যাক্সেস করতে পারবেন। ইন্টারনেট দিয়ে পারবেন না বা মোবাইল ডেটা দিয়ে পারবেন না। এটা কি মেইনলি স্যার ওই যে লোকাল সার্ভার যেগুলো হয় ওগুলোর জন্য ইউজ করা হয় না? হ্যাঁ, লোকাল সার্ভারের জন্যই, কিন্তু বিষয়টা হচ্ছে যেমন ধরেন একটা বিষয় ধরেন কথার কথা আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটির একটা সার্ভার আছে, নোট টেকিং সার্ভার। ঠিক আছে? যেটার মধ্যে হচ্ছে আপনার সমস্ত স্যাররা তাদের স্লাইডস আপলোড করে রাখে, আপনারা ঢুকতে পারবেন। তো এখন একটা ওয়ে হচ্ছে ইন্টারনেটে ল্যান দিয়ে কানেক্ট করা এবং অনলি সোনারগাঁও ইউনিভার্সিটি কোনো একটা পিসি দিয়ে ওই ওয়েবসাইটটাতে ঢোকা। এটা হচ্ছে একটা ওয়ে। এটাই অধিকাংশ জায়গায় করা হয় ইন্টারনেটে। কিন্তু আরেকটা ওয়ে হচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে আপনি অ্যাক্সেস করতে পারবেন, বাট সেই ক্ষেত্রে আপনার পার্টিকুলার একটা ডিভাইস ফার্স্টে হোয়াইট লিস্ট করে আসতে হবে যে আমি শুধু এই ল্যাপটপটা দিয়েই এই ওয়েবসাইটে আসবো, অন্য কোনো ডিভাইস দিয়ে আমি ঢুকবো না। এবং যখন আপনি ওই নেটওয়ার্কের সাথে কানেক্টেড হবেন, আপনার ইন্টারনেট আদার্স অন্যান্য সমস্ত অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাবে, আর গুগল টুগল কিছু চলবে না। বুঝতে পারছি? জি জি, বুঝতে পারছি। তো এইগুলাতে একটা সময় শুধু অর্গানাইজেশনের কম্পিউটার গুলাই এই বিষয়টা আগেও বলছি যে একটা সময় শুধুমাত্র কম্পিউটেশনের জন্য অর্গানাইজেশনের ডিভাইস গুলাই কানেক্টেড ছিল। বাট এখন আমাদের পার্সোনাল ডিভাইস গুলা কানেক্টেড থাকার কারণে আমাদের পার্সোনাল ডিভাইস গুলার নেটওয়ার্ক ধরি সিকিউরিটি মেজারমেন্ট কিন্তু সেম না। যেমন আপনি একটা কন্ট্রোল করতে পারেন যে অর্গানাইজেশনের সবগুলা কম্পিউটার আপনি অরিজিনাল উইন্ডোজ দিতে পারেন, সেগুলা রেগুলার একটা বেসিস একটা নির্দিষ্ট সময় পর পর সেগুলা রেগুলার উইন্ডোজ আপডেট দিতে পারেন, কিংবা উইন্ডোজ ডিফেন্ডারের আপডেট দিতে পারেন। কিন্তু এই জিনিসটা কি আপনি 100% সিউরিটি দিয়ে বলতে পারবেন যে পার্সোনাল লেভেলে সবাই এটা মেনটেন করবে? হুম? যেমন পার্সোনাল লেভেলের কথা বললে আমাদের কয়জনের পিসিতে অ্যাকচুয়াল উইন্ডোজ আছে? হ্যাঁ? অরিজিনাল ভার্সন কয়জনের পিসিতে আছে? খুবই কম। খুবই কম। হ্যাঁ, খুবই কম। প্রাইস অনেক বেশি। তাইলে আমরা কি অফিস করব না? আমরা কি অফিসিয়াল ইম্পোর্টেন্ট ইনফরমেশন হ্যান্ডেল করব না? এখন ইম্পোর্টেন্ট ইনফরমেশন হ্যান্ডেল করতে গিয়ে আমার ডিভাইসের থ্রুতে যদি নেটওয়ার্কের মধ্যে কোনো একটা ভাইরাস বা ম্যালওয়্যার ঢুকে, তাহলে কি হবে? এই কারণগুলাতেই দেখা যাচ্ছে কি আইটি ইনসিডেন্ট গুলা অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে রিসেন্ট টাইমে। আচ্ছা, ইনক্রিজড রিলায়েন্স অন কমার্শিয়াল সফটওয়্যার উইথ নোন ভালনারেবিলিটিস। আচ্ছা, এটা কি? এটা হইতে বলতে যেটা বোঝায় যে আম যে আপনার আমাদের কাজের খাতিরেই আমরা বিভিন্ন ধরনের লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক বা মনে করেন যে একটা কোনো সফটওয়্যারের একটা ভার্সন ব্যবহার করে থাকি। হ্যাঁ? যেমন কথার কথা উদাহরণস্বরূপ যদি আমি বলি, ওয়ার্ডপ্রেস এর নাম কে শুনছেন? ওয়ার্ডপ্রেস? স্যার শুনেছি, কন্টেন্ট আচ্ছা, ম্যানেজমেন্ট সিস্টেম। কনটেন্ট সিএমএস। তো সিএমএস গুলার মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এটা নিজের প্রোগ্রাম করা থাকে না, এটা অলরেডি প্রোগ্রামড থাকে। আপনি খালি কাস্টমাইজ করে ব্যবহার করবেন। হ্যাঁ, যেমন মেইনলি ওয়ার্ডপ্রেস দিয়ে কি করে? ওয়েবসাইট বানায়, তাই তো? ওয়েবসাইটে বিভিন্ন জি প্লাগইন, বিভিন্ন ফিচার এড করে। তো এই ফিচারগুলা কোনটাই কিন্তু আমি নিজে ডেভেলপ করি নাই। আমি নিজে কিন্তু পিএইচপি এর কোড লেখি নাই, Laravel এর কোড লেখি নাই। রাইট? জি। আচ্ছা। এখন ধরেন কথার কথা পিএইচপি এর একটা ভার্সন আমি নাম দিলাম ভার্সন 10। তো এই ভার্সন 10 এ সফটওয়্যারটা লেখার সময় একটা সিকিউরিটি থ্রেট কোনো কারণে ইঞ্জিনিয়ার হ্যান্ডেল করতে ভুলে গেছে।
বুঝতে পারছি? তাইলে জি এখন এই WordPress এর ভার্সন 10 দিয়ে যত ওয়েবসাইট বানানো হবে সারা ওয়ার্ল্ডে, প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যেই ওই ভালনারেবিলিটিটা থেকে যাবে। বুঝতে পারছেন? এখন কেউ জি যদি টার্গেট করে যে আচ্ছা, যেহেতু এটা WordPress 10 দিয়ে বানানো, তাইলে আমি এই হ্যাকটা এপ্লাই করি তাহলে নিশ্চয়ই ওর অ্যাক্সেস পাওয়া যাবে। তখন কিন্তু দেখা যাচ্ছে যে অ্যা অ্যা ওই ধরনের কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। আপনার সিস্টেমটা বলেন বা ওয়েবসাইটটা বলেন বা সার্ভার বলেন, কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। তো এই ধরনের জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে এক্সপ্লয়েট। এক্সপ্লয়েট বলতে বোঝায় অ্যাটাক অন ইনফরমেশন সিস্টেমস টেকিং অ্যাডভান্টেজ অফ পার্টিকুলার সিস্টেম ভালনারেবিলিটি। হইতে পারে সেটা পুওর সিস্টেম ডিজাইন বা সফটওয়্যারটা লেখার সময় ইমপ্লিমেন্টেশনের সময় হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওটা চিন্তা করে নাই, বা হইতেই পারে মানুষই যেহেতু সফটওয়্যার লেখে, কোড লেখে, সো কিছু না কিছু মিস্টেক হইতে পারে। হ্যাঁ, আপনি এমন কোনো প্রোডাক্ট দেখাইতে পারবেন না ওয়ার্ল্ডের যেটার মধ্যে কোনো সিকিউরিটি থ্রেট নাই। ঠিক আছে? কোড লেখার সময় মানুষের কিছু না কিছু দৃষ্টি এড়াই যায়, বা তাদের নলেজের হয়তো নাই, হয়তো ব্যাপারটা সে জানতো না আগে যে এইভাবে কাজটা করা যায়। তো ইত্যাদি ইত্যাদি কারণে হোয়াট এভার ইট ইজ, একটা আহ, একটা ইস্যু রয়ে গেছে এবং এই ইস্যুটা ধরেই অ্যাটাকটা আসে। এটার নাম কি? এক্সপ্লয়েট। আর প্যাচ প্যাচ আমরা অনেক সময় শুনে থাকি, যেমন গুগলে আমাদের প্রায় সময় দেখেন না যে ফোনের মধ্যে একটা আপডেট আসে যে সিকিউরিটি অ্যান্ড বাগ ফিক্সেস, এরকম দেখছেন মাঝে মধ্যে, বা উইন্ডোজ ডিফেন্ডারও প্রতি মাসে মাসে বা এক দেড় মাসে একটা করে আপডেট আসে, দেখছেন কখনো? জি স্যার। হ্যাঁ, এগুলা কি? এগুলা হচ্ছে যে ওই মাস পর্যন্ত যত ধরনের ভাইরাস আছে সেটার ডেফিনেশন ধরে ধরে ওরা প্যাচ বা ফিক্স পাঠায়। আচ্ছা, এই প্রবলেম গুলো হইতে পারে, বা এই নতুন নতুন ভাইরাস আসছে, এগুলা যাতে আক্রমণ করতে না পারে, এই জিনিসগুলোকে আমরা বলি প্যাচ। আপডেট বলতে পারেন। আচ্ছা, জিরো ডে অ্যাটাক বলতে কি বোঝায়? জিরো ডে অ্যাটাক বলতে বোঝায় যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যখন জানে না যে আমার প্রোডাক্টে অলরেডি ইস্যু আছে, ওই সময় যে অ্যাটাক গুলা হয় সেগুলোর নাম হচ্ছে জিরো ডে অ্যাটাক। এই সময়ের এই জিরো ডে অ্যাটাকটা কেন ডেঞ্জারাস? কারণ জিরো ডে অ্যাটাকের ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র হয়তো দেখা যাচ্ছে যে আপনার যারা হ্যাকার্স কিংবা এই ধরনের সাইবার টেররিস্ট তারা জানে, কিন্তু এখনো স্বয়ং ডেভেলপার নিজেও জানে না যে তার তার প্রোডাক্টের ভিতরে এই প্রবলেমটা রয়ে গেছে। সো স্বাভাবিকভাবে কোনো ফিক্স হয় নাই, এখনো কোনো আপডেট আসে নাই, কোনো প্যাচ ডেভেলপ করা হয় নাই। ওই সময়েই অ্যাটাক গুলা হয়ে হয়ে যেই অ্যাটাক গুলো আসে সেটার নাম হচ্ছে জিরো ডে অ্যাটাক। মানে একদম প্রথম দিনের অ্যাটাক, যেই দিনের জন্য ইভেন সফটওয়্যার ডেভেলপার নিজেও প্রিপেয়ার্ড ছিল না। তাহলে এগুলো হচ্ছে কিছু টেকনিক্যাল টার্ম আর কি। তো আমরা এখন দেখব যে বিভিন্ন ধরনের এক্সপ্লয়েটেড টাইপ। হ্যাঁ, তো এই জিনিসগুলোর নাম আমরা অনেক সময় শুনছি, ভাইরাস, ওয়ার্মস, ট্রোজান হর্সেস, ডিডোস, রুটকিট, স্প্যাম ইত্যাদি ইত্যাদি। এগুলো সম্পর্কে জাস্ট একটু হালকা বলে যাই। ভাইরাস ভাইরাস বেসিক্যালি একটা কম্পিউটার প্রোগ্রামই। এই প্রোগ্রামটার কাজই হচ্ছে আপনার নানান ধরনের ডিস্টার্ব করা। হুম? যেমন কথার কথা, ভাইরাস অ্যাটাক হলে আমরা কি বলি? পিসি স্লো হয়ে গেছে। এরকম একটা কথা বলি না? ভাইরাস অ্যাটাক হলে পিসি স্লো হয়ে গেছে। জি স্যার। হ্যাঁ, তার মানে কি আসলে ভাইরাস করে কি? অনেকগুলা ফেক প্রোগ্রাম বানায় এবং আপনার সিপিইউটাকে বিজি করে। যার কারণে আপনার অন্যান্য যে ইম্পোর্টেন্ট কাজের যে ওয়েব প্রসেস গুলা থাকে সেই প্রসেস গুলা তখন এনাফ পরিমাণ মেমোরি পায় না, সিপিইউ ইউজেজ কম হয়। হ্যাঁ, আপনি প্রায় দেখবেন যে আপনার 100% সিপিইউ ইউজেজ হচ্ছে, কিন্তু আপনার কম্পিউটার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, স্পিড নাই বললেই চলে। এটার রিজন কি? সে অনেক ফেক প্রসেস চালাচ্ছে। যেই প্রসেসগুলা ব্যাকগ্রাউন্ড প্রসেসও না, কিছুই না, ওই ভাইরাস টাইপের প্রসেস। এই জিনিসগুলা হচ্ছে আমাদের কম্পিউটার প্রোগ্রাম বা ভাইরাস। ভাইরাসের একটা বিষয় হচ্ছে যে সাধারণত একই নেটওয়ার্কে যদি একাধিক কম্পিউটার কানেক্টেড থাকে, একটা কম্পিউটার যদি মনে মনে করেন যে কথার কথা কোনো একটা ইমেইলের অ্যাটাচমেন্ট ডাউনলোড করলো, ওটার সাথে একটা ভাইরাস আসলো। এই ভাইরাসটা কিন্তু আবার লাফ দিয়ে আরেকটা কম্পিউটারে যাবে না। ঠিক আছে? এই ভাইরাসটা লাফ দিয়ে আরেকটা কম্পিউটারে যাবে না, বরং ওই কম্পিউটারটাকেও এই একই কাজই করতে হবে। আবার ওই ইমেইল আসবে, ওর কাছেও একটা ইমেইল আসবে। সে ডাউনলোড যদি করে তাহলে সেও আক্রমণের শিকার হবে। অর্থাৎ টিপিক্যালি ইট ডাজ নট স্প্রেড ইটসেলফ। তো ভাইরাস অ্যাটাক করলে কি হয় দেখবেন, আপনার কম্পিউটার স্লো থাকবে। হ্যাঁ, হয়তো এই যে আমি এখন একটা মাউসের কার্সর ঘোরাচ্ছি, এত বড় হয়ে যাবে কার্সর, হঠাৎ করে সাউন্ড চলে যাবে। অথবা আপনি একটা গান শুনতে যাবেন, হঠাৎ করে সে 100% সাউন্ড ভলিউম বাড়ায় দিবে। মানে নানান রকম ভাইরাস সফটওয়্যার হয়, অনেক মজার মজার সফটওয়্যারও হয় অনেক সময়। স্ক্রিন চলে যায়, টাস্কবার চলে যায়। আচ্ছা, ওয়ার্মস কি জিনিস? ওয়ার্মসও এক ধরনের ভাইরাসের মতোই, বাট এটার একটু ডিফারেন্স আছে। এটাও একটা ম্যালওয়্যার।
বাট এটার ডিফারেন্সটা হচ্ছে ওয়ার্ম গুলা এত ডেঞ্জারাস, সে নেটওয়ার্ক বা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকলে সে নিজে নিজে মেইল পাঠায়। কথা বলছেন? ওই প্রোগ্রামটাই অন্যদেরকে মেইল পাঠায় এবং মেইল পাঠায় পাঠায় এটা বংশবিস্তার করতে থাকে। হুম? অর্থাৎ ক্যান প্রোপাগেট উইদাউট হিউম্যান ইন্টারভেনশন। মানুষের নিজের ক্লিক করা লাগে না, সে নিজে নিজেই আরেকজনকে মেইল পাঠায়। আপনার যদি ইন্টারনেট দ্বারা কানেক্টেড থাকে, ওই ওয়ার্ম করবে কি আপনার জিমেল দিয়ে আপনার যত কন্ট্যাক্টস আছে সবাইকে মেইল পাঠাবে। এবং তারাও যেহেতু দেখবে পরিচিত কন্ট্যাক্ট ডাউনলোড করি, ডাউনলোড করার পরে ওদের ওইখানেও এই ওয়ার্মটা ইনস্টল হয়ে যাবে। সো ওয়ার্মগুলার মেইন ডিফারেন্সটা হচ্ছে ভাইরাসের সাথে এগুলা নিজে নিজে ডুপ্লিকেট করতে পারে এবং নিজেকে নিজেই ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কের মাধ্যমে প্রোপাগেট করে। আচ্ছা, রুট কিটস। কম্পিউটেশনে রুট বলতে বোঝায় হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস। আমরা অনেক সময় যে এরকম শুনছি না যে আগে আমরা যেমন ছোটবেলায় বলতাম যে মোবাইল ফোন রুট করব, অ্যান্ড্রয়েড ফোন রুট করব, এরকম শুনছেন কখনো? জি স্যার। হ্যাঁ, রুট করব। রুট করা মানে কি বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ বা সুপার ইউজার অ্যাক্সেসটা নেওয়া, যাতে আমি কিছু কিছু অ্যাক্সেস পাই যেটা নর্মাল ইউজারদের জন্য ওপেন থাকে না। তো রুটকিট কি, এটা এমন ধরনের একটা সফটওয়্যার যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল অ্যাক্সেস পেয়ে যায় এবং তখন সে বিভিন্ন ধরনের কাজ করতে পারে। যেমন কোনো রুটকিট এরকম থাকে যে আপনার কি স্ট্রোক আপলোড করে। হ্যাঁ, ধরেন আপনি যাই টাইপ করতেছেন না কেন, আপনি যাই লেখেন না কেন, সেটা সে কি স্ট্রোক গুলা ডিটেক্ট করে এবং সেটা কোনো একটা সার্ভারে আপলোড করে। এইভাবে আপনার আইডি পাসওয়ার্ড পেয়ে যেতে পারে। হুম। তারপরে অনেক ধরনের রুটকিট থাকে যেগুলো অ্যাডমিন লেভেল পাসওয়ার্ড নিয়ে আপনার অ্যান্টিভাইরাসও চেঞ্জ করে ফেলতে পারে। মানে আপনি ভাবতেছেন যে আমার অ্যান্টিভাইরাস আছে, কিন্তু সেই অ্যান্টিভাইরাসকেও ডাইভার্ট করে ফেলতে পারে যে না, যাতে রুটকিটটাকে ডিটেক্ট করতে না পারে। এই ধরনের জিনিসগুলোর নাম হচ্ছে রুটকিট। ট্রোজান হর্স হচ্ছে বাই আউটলুক, বাইরে থেকে দেখতে এই ধরনের প্রোগ্রামগুলোকে মনে হয় নিরীহ একটা প্রোগ্রাম। হয়তো একটা গেম ডাউনলোড করলাম বা সার্ভার থেকে একটা মুভি ডাউনলোড করলাম, হ্যাঁ, বা একটা পিডিএফ, ইন্টারনেট থেকে একটা পিডিএফ বই ডাউনলোড করলাম। আপাত দৃষ্টিতে মনে হবে বই, গেমস, হ্যাঁ, এভরিথিং ইজ ফাইন। কিন্তু যেটা হবে যে ধরেন ওই গেমসটা ডাউনলোড করলে ইনস্টল করার সময় সে নিজে তো ইনস্টল হবেই, তার সাথে একটা ম্যালওয়্যারও ইনস্টল করে দিবে। বুঝতে পারছি? তো সেই ক্ষেত্রে এই ধরনের গেম, পিডিএফ ফাইল বা মানে বাইরে থেকে দেখতে মনে হয় নিরীহ একটা ওয়েবসাইট, কিন্তু নিরীহ একটা প্রসেস। বাট ভিতরে ভিতরে এই ওয়েবসাইটটা আপনার ম্যালওয়্যার ইনস্টল করে কম্পিউটারে। এই ধরনের প্রোগ্রামগুলোকে আমরা বলি ট্রোজান হর্স। আচ্ছা, ডিডোস অ্যাটাক নাম কে শুনছেন? ডিডোস অ্যাটাক? স্যার শুনেছি। আচ্ছা আচ্ছা, তাহলে বলেন তো স্যার একটু ডিডোস কি জিনিস? স্যার ডিডোস একটা মেইনলি হচ্ছে যে ওয়েবসাইটের বা কোনো থাকলে অর্গানাইজেশনের, হ্যাঁ মেইনলি হচ্ছে ওয়েবসাইটের উপর অ্যাটাক করা হয় যাতে ওয়েবসাইটটা কাজ না করে। অনেক হুম সময় এটা হুম, দেখা যায় যে ওয়েবসাইটটা স্লো করে দেয়, 500 এরর দিয়ে দেয়, ওয়েবসাইটটা করতে পারে না। তো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ, ওই তো জন্য মেইনলি ডিডোস অ্যাটাক মানে হচ্ছে বেসিক্যালি আমরা যখন কোনো একটা ওয়েবসাইট সার্ভারে আপলোড করি, তো আমি একটু আগেই মনে হয় আপনাদের ক্লাউড কম্পিউটিং পড়েছিলাম যে যখন আপনি সার্ভারের নিজের ডাটা যখন সার্ভারে আপলোড করেন এবং ওয়েবসাইটের মাধ্যমে অ্যাক্সেস করেন, তখন আপনার ফিজিক্যাল ডেটাটা একটা সার্ভারে থাকে। তো সেই সার্ভারের এখন নিজস্ব যতটুকু কম্পিউটেশন পাওয়ার আছে, সেই অনুপাতে তার কনকারেন্ট সার্ভিস রিকোয়েস্টের একটা লিমিট থাকে। হ্যাঁ, মানে ১ সেকেন্ডে সে কতগুলা রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারবে। হ্যাঁ, কতগুলা ইউজার ডিভাইস থেকে আমরা যখন ইউজার ডিভাইস থেকে ডাটার জন্য রিকোয়েস্ট করি এটাকে এইচটিটিপি রিকোয়েস্ট বলে। যখন সার্ভার আমাদেরকে রেসপন্স পাঠায় এটাকে এইচটিটিপি রেসপন্স বলে। তো এই রিকোয়েস্টের একটা লিমিট থাকে। ধরে নিলাম ১ লাখ, হ্যাঁ, প্রতি মিনিটে ১ লক্ষ পরিমাণ রিকোয়েস্ট সে হ্যান্ডেল করতে পারে। তাহলে ১ লক্ষের বেশি আসলে কি করবে? বাকিদেরকে বসায় রাখবে। ১ম ১ লক্ষকে সার্ভ করবে। ১ম ১ লক্ষ সার্ভ করার শেষে তারপরে আবার শুরু করবে। বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। জি স্যার। তো DDoS এর সিস্টেমটা হচ্ছে যে হ্যাকাররা করবে যেটা, সেটা হচ্ছে তারা অনেকগুলা পাবলিক কম্পিউটার হ্যাক করবে। ঠিক আছে? অনেকগুলা। মনে করেন যে বিভিন্ন হ্যাকিং টুল বা বিভিন্ন ধরনের এই যে বললাম বিভিন্ন ট্রোজান হর্স বলেন বা ভাইরাস বলেন, এগুলোর মাধ্যমে তারা বিভিন্ন কম্পিউটার, মানুষ জানবেও না যে তাদের কম্পিউটার vulnerable। এবং ওই কম্পিউটারগুলো যদি ইন্টারনেটে কানেক্টেড থাকে, তখন এই কম্পিউটারগুলো একসাথে একটা সিঙ্গেল টাইমে একটা পার্টিকুলার ওয়েবসাইটে রিকোয়েস্ট করবে। ডেটার জন্য রিকোয়েস্ট করবে।
তো একটু আগেই বললাম যে প্রত্যেকটা সার্ভারেরই তো একটা লিমিট থাকে। আমি ধরে নিলাম ১ লক্ষ লিমিট। তো এইভাবে আমি যদি ১ লক্ষ এরকম ফেক কম্পিউটার দিয়ে ফেক রিকোয়েস্ট পাঠাই, তখন যেটা হবে ওই সার্ভারটা ওই ফেক রিকোয়েস্ট গুলাকে রেসপন্স পাঠাতে ব্যস্ত থাকবে। এবং অ্যাকচুয়াল যারা ইউজার, যারা আসল ইউজার, ঠিক আছে? যারা অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটে ঢুকতে চায় ডাটার জন্য, তারা আর ঢোকার সুযোগ পাবে না। বুঝতে পারছি? জি স্যার। তার মানে কি আপনি কিছু কম্পিউটার হ্যাক করবেন, কিছু বলতে এরকম মনে করেন ৫ লাখ ১০ লাখ কম্পিউটার, এবং এই কম্পিউটারগুলো নেটওয়ার্কের দিয়ে কানেক্টেড করলে, ধরেন কথার কথা আজকে রাত ৮টার সময় একটা পার্টিকুলার ওয়েবসাইটে সব কটা কম্পিউটার একসাথে রিকোয়েস্ট করবে, যদি তাদের নেট থাকে। হ্যাঁ? তখন কি হবে? ওই ওয়েবসাইটটা দেখা যাচ্ছে অন্য সবার জন্য ব্লক হয়ে যায়। এই DDoS অ্যাটাকটার একটা অ্যা এটা অ্যাটাক না, কিন্তু এরকম একটা ইফেক্ট কিন্তু আমরা দেখতে পাই এসএসসি বা এইচএসসি রেজাল্টের সময়। হুম? একটা ন্যাচারালি জি একটা স্যার। ডিডোস হয়ে যায়। কেন? কারণটা হচ্ছে ওই ওদেরও সার্ভার অনেক স্ট্রং। কিন্তু ওই সময় এত পরিমাণ রিকোয়েস্ট আসে, হ্যাঁ? কারণ স্টুডেন্ট দেখতেছে, স্টুডেন্টের বাপ-মা দেখতেছে, স্টুডেন্টের ভাই-বোন দেখতেছে, তাদের পাশের বাসার আন্টি পর্যন্ত লেখা সার্চ দিতেছে। দেখি কি পাইলো রেজাল্ট। তো যার কারণে হয় কি যে প্রচুর পরিমাণ রিকোয়েস্ট আসে এট দ্য সেম টাইম। তখন আমরা প্রায় সময় দেখি যে সার্ভারটা আর কাজ করে না। ঠিক না? এরকম আমরা দেখছি না আমাদের এসএসসি বা এইচএসসি রেজাল্টের সময়? জি স্যার। হ্যাঁ, এটা একটা অনেকটা ন্যাচারালি একটা ডিডোস এর মতো হয়ে যায়। আচ্ছা, তারপরে আসে হচ্ছে স্প্যাম। তা স্প্যাম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনার এমন ধরনের ইমেইল যেটার মাধ্যমে আপনি কোনো একটা অ্যাডভার্টাইজিং বা কোনো ধরনের প্রোডাক্ট বিক্রি বা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ হয়েছে সেটার একটা মার্কেটিং, এই কাজে ব্যবহার করি আমরা মূলত স্প্যাম। হ্যাঁ, অনেক ভালো ভালো কোম্পানিও স্প্যাম করে, বড় বড় কোম্পানিরও স্প্যাম ইমেল করে। আবার অনেক সময় বিভিন্ন আলতু-ফালতু কোম্পানি, হ্যাঁ, তাড়াতাড়ি বড়লোক হন, হ্যাঁ, 1 বেড, 2 বেড, 3 বেড এরকম বিভিন্ন উল্টাপাল্টা স্প্যামও আসে। আসে না আমাদের ইমেইলে? আবার অনেক বড়, বড় কোম্পানিরও স্প্যাম আসে। হ্যাঁ? LinkedIn যেমন আমার প্রায় সময় স্প্যাম ইমেইলে LinkedIn আসে। LinkedIn তো আর আলতু-ফালতু কোম্পানি না। বাট প্রচুর মেইল পাঠায়। আচ্ছা, সে যাই হোক। তো প্রশ্ন আসতেছে যে স্প্যাম করা লিগ্যাল কিনা? এটা হলো কথা। স্প্যাম করা লিগ্যাল কিনা? আচ্ছা, তাহলে স্প্যাম করা লিগ্যাল। স্প্যাম করতে পারবেন। তবে কয়েকটা শর্ত থাকতে হবে। এগুলা বাংলাদেশে খুব একটা প্রযোজ্য কিনা জানি না। বাট আমেরিকাতে কিন্তু স্ট্রং আইন আছে স্প্যামের ব্যাপারে। তো স্প্যাম করতে পারবেন আপনি তখনই যখন ফার্স্ট অফ অল এই স্প্যামের যে ইমেলটা আসবে সেখানে স্পষ্টভাবে লেখা থাকতে হবে যে এটা অ্যাড বা অ্যাডভার্টাইজমেন্ট। যেমন আমরা প্রায় সময় দেখি না যে বিভিন্ন ইমেলের মধ্যে এডি অ্যাড এরকম লেখা থাকে। দেখছেন স্যাররা কখনো? জি স্যার, দেখছি। হ্যাঁ। তো এই ধরনের সিস্টেম থাকতে হবে ১। নাম্বার ২, আপনার এই ইমেইলে অবশ্যই এমন কোন একটা প্রসিডিউর থাকতে হবে যার মাধ্যমে পরবর্তীতে আমি আর স্প্যাম পেতে চাই না। এরকম একটা বাটন থাকতে হবে। তার মানে কি? যেমন যেমন হ্যাঁ, যেমন আনসাবস্ক্রাইব অপশন থাকে। আনসাবস্ক্রাইব ভেরি গুড, ভেরি গুড। অ্যান্ড অনেক সময় দেখবেন যে লেখা থাকে যে সাবস্ক্রাইব টু দিস নিউজলেটার। ভুল করে চাপ দিছেন। তো এটা আনসাবস্ক্রাইব করার পদ্ধতি থাকতে হবে। ঠিক আছে? অর্থাৎ ১ম এই বলতে হবে যে আমি অ্যাড, এবং এটাকে অবশ্যই কি করতে হবে? আনসাবস্ক্রাইব করার কোনো ওয়ে থাকতে হবে। যাতে আমি পরবর্তীতে আবার আ ইয়া না পাই। আবার এদের থেকে যাতে ইমেইল না পাই। এটা হচ্ছে স্প্যাম। আ ক্যাপচা এটা তো আপনারা মোটামুটি বুঝেনই। ক্যাপচা হচ্ছে একটু ডিসটর্টেড কিছু লেখা যেটা দেখা যাচ্ছে মানুষ খুব সহজেই পড়তে পারে। কিন্তু কম্পিউটার অনেক অ্যাডভান্সড কম্পিউটার সিস্টেমও কথার কথা যেমন আপনি যদি ChatGPT তে দেন ক্যাপচাগুলা, দেখবেন প্রায় সময় সঠিক উত্তরই দিচ্ছে। কিন্তু কোনো না কোনো সময় সে মিস্টেক করবে। হ্যাঁ? ২-১ টা জায়গায় সে মিস্টেক করে ফেলতে পারে। সো ক্যাপচা এটার ফুল মিনিং হচ্ছে কমপ্লিটলি অটোমেটেড পাবলিক টিউরিং টেস্ট টু টেল কম্পিউটারস অ্যান্ড হিউম্যানস অ্যাপার্ট। অনেক বড় একটা অ্যাক্রোনিম। ক্যাপচার ফুল মিনিংটা অনেক বড়। তো এটা মূলত ইউজ করা হয় কি জন্য? যাতে মানুষ ফেক অ্যাকাউন্ট খুলতে না পারে ইউজিং কম্পিউটারস। সো বেসিক্যালি যেটা হয় যে এই স্প্যাম ইমেইল করার জন্য একটা ইমেইল সার্ভার তো লাগবে, তাই না? স্যারদের? হ্যালো? জি স্যার, জি হ্যাঁ। স্যার। তো এখন যারা ফ্রি ইমেইল সার্ভার প্রোভাইড করে যেমন Gmail, Outlook কিংবা Yahoo,
তো এরা যারা স্প্যাম করে তারা চেষ্টা করে কি এইসব ইমেল সার্ভার গুলা দিয়ে অনেকগুলা করে ফেক ইমেল বানানো। হ্যাঁ, কারণ কথার কথা আমি আমি যদি এখন ইমেলের সার্ভার কিনতে যাই বা নিজে বসাইতে চাই, অধিকাংশ ক্ষেত্রে এই স্প্যাম যারা করে বুঝতেই পারতেছেন, তারা যদি ভালো কোম্পানি হইতো, তারা তো নিজস্ব একটা মার্কেটিং পলিসি থাকতো। কিন্তু এইসব কোম্পানি যেহেতু খুব একটা ভালো পজিশনে নাই, তারা নিজস্ব সার্ভার বসানোর মতো অবস্থাতেও নাই। তারা মোস্টলি করে কি ফেক জিমেল আইডি বানায়, ফেক ইয়াহু আইডি বানায়, ফেক আপনার আউটলুক বানায় এবং সেগুলা নিজে বানায় না, সেগুলো একটা কম্পিউটার অটোমেটেড সফটওয়্যারের মাধ্যমে বানায়। ওই সফটওয়্যারগুলো যাতে গণপর্তা এভাবে জিমেল আইডি করতে না পারে, এই জন্যই জিমেল, ইয়াহু এরা করে কি আইডি ক্রিয়েট করতে গেলেই একটা স্প্যাম, একটা কম্পিউটার ইয়া করে, একটা ক্যাপচার মতো সিস্টেম করে, যাতে কি ওই সফটওয়্যারগুলো ফেল করে। অর্থাৎ লার্জ অ্যামাউন্টে যাতে ফ্রি রিসোর্সের বা ফ্রি ফ্রি ইমেল সার্ভিস যারা প্রোভাইড করে তাদের সার্ভারে যাতে লার্জ অ্যাকাউন্ট খুলতে না পারে। তাহলে বুঝলেন ক্যাপচা কেন ইউজ করে? সফটওয়্যার দিয়ে জি স্যার। যাতে, হ্যাঁ, সফটওয়্যার দিয়ে যাতে অটোমেটেড অনেকগুলো ইমেল আইডি না খোলা যায়। আচ্ছা, এরপরে একটা খুব পপুলার আছে, সেটা হচ্ছে ফিশিং। এখানে ওয়ার্ডটা একটু খেয়াল করেন, ফিশিং কিন্তু ফ দিয়ে উচ্চারণ কিন্তু এফ না, এফ দিয়ে যেটা ওটা হচ্ছে মাছ ধরা ফিশিং। এই ফিশিংটা কিন্তু PHI। আচ্ছা, এই ফিশিং কি জিনিস? ফিশিং মূলত হচ্ছে যে একটা লেজিটিমেট একটা ওয়েবসাইট, কথার কথা দারাজ, হুবহু আপনি দারাজের মতো একটা ওয়েবসাইট বানাবেন এবং সেখান থেকে আপনি মানুষের ক্রেডিট কার্ডের ইনফরমেশন কালেক্ট করে চুরি করবেন। বুঝতে পারছেন? এটার নাম ওই হচ্ছে ফিশিং। মানে একদম হুবহু দেখতে হবে। হ্যাঁ, গত বছর হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন। স্যার, গত বছর নাকি এর আগের বছর হচ্ছে কি, সময় টিভির যে ইউটিউব চ্যানেল সেটা হ্যাক হয়েছিল। তো ইমেলের মাধ্যমে একটা লিংক পাঠাইছে, আর ওই লিংকের মাধ্যমে অ্যাকচুয়ালি ওদের যে ডেটা গুলো ছিল, ইউজার পাসওয়ার্ড, সেগুলা হচ্ছে ওরা নিয়ে নিছে। অ্যাকচুয়ালি নিয়ে মেবি নিছে। ওটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ফিশিং ছিল আর কি। মানে হচ্ছে কি একদম হুবহু আপনি মনে করেন ধরেন আপনাকে আমাদের অনেক সময় সিএসসি যারা আমরা পড়ি, হ্যাঁ, আমাদের বিভিন্ন জন আইসা বলে না, দোস্ত আমার গার্লফ্রেন্ডের নামে সন্দেহ হচ্ছে, তুই কি ওর ফেসবুক আইডিটা হ্যাক করে দিতে পারবি? ঠিক আছে, এরকম রিকোয়েস্ট পান না আপনারা? হুম? স্যার আমি তো পাইছি। হ্যাঁ, এরকম মনে হয়, আমার মনে হয় এমন কোনো সিএসসি স্টুডেন্ট নাই। হ্যাঁ, বা মেয়ে মেয়ে যারা থাকে তাদের বলে, দোস্ত আমার বয়ফ্রেন্ডকে সন্দেহ হচ্ছে, হ্যাঁ, ও মনে হয় আরেকজনের সাথে কথা বলে, তুই কি ওর ফেসবুক আইডিটা হ্যাক করে দিতে পারবি? তো এই ফেসবুক আইডি হ্যাক করে দেওয়ার একটা ইজি ওয়ে হচ্ছে কি ফিশিং বানানো, হুবহু স্যার এটা ফেসবুক। ফেসবুকের মধ্যে একটা লগইন হ্যাঁ, ইন্টারফেস থাকে, একটা লগ ইন ওটা দিয়ে কোনোভাবে তার আইডি আর পাসওয়ার্ডটা নেওয়া। হ্যাঁ। যদিও এখন টু ফ্যাক্টর লাগে অনেক ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আর কাজ হয় না। তো এই যে এই জিনিসগুলো হচ্ছে ফিশিং। আচ্ছা, এইখানে একটা ইথিক্যাল ইস্যু বলি স্যারদের, যেহেতু আমরা ইথিক্স নিয়ে আলোচনা করতেছি। আম, যেহেতু আমাদের কম্পিউটার সায়েন্সের অবস্থা খুবই খারাপ, গ্রাজুয়েশনের পরে জব পাওয়া যায় না, তো ফ্রিল্যান্সিং এর একটা বড় অ্যামাউন্ট অফ ওয়ার্ক হচ্ছে ফিশিং ওয়েবসাইট বানানো। তার মানে ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট দিয়ে বলবে যে এক্স্যাক্টলি এরকম একটা ওয়েবসাইট আমাকে বানায় দাও। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, তার মানে হচ্ছে যে তার মানে অবশ্যই তার কোনো বদ উদ্দেশ্য আছে। কারণ মানুষ সাধারণত এইভাবে রিকোয়েস্ট করে যে এইরকম বানায় দাও, এক্স্যাক্টলি এটা বানায় দিতে বলে না। এক্স্যাক্টলি বানায় দিতে যখন বলবে তার মানে সেটা অন্য কোনো একটা সার্ভারে সেটা কোনো একটা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবে। এখন যেমন মনে করেন কথার কথা, এটা যদি হইলো না আমাদের দেশে, হইলো না আমেরিকাই হইলো বা কানাডাই হইলো, বাট সেখানেও তো একজন বয়স্ক লোক থাকতে পারে যে হয়তো বুঝলো না। হ্যাঁ, লেখা আছে ফেসবুক, কিন্তু ও ও দুইটা হচ্ছে জিরো দিয়ে লেখা। হ্যাঁ, সে হয়তো চোখে দেখলো না বা বুঝলো না, সেখানে সে তার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে দিল, বা অ্যামাজন, হ্যাঁ, জেড এর পরে ও দিয়ে দিল। ওইভাবে একটা সার্ভার সে ক্রিয়েট আগে থেকে নাম নিয়ে রাখছে এবং এখন সে এই সার্ভারের মধ্যে এই পার্টিকুলার ওয়েবসাইটটা সে ডেপ্লয় করবে। তো যারা একটু বুঝে কম বা আইটি রিলেটেড নলেজ কম, তারা হয়তো ধরা খেয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখি হচ্ছে এই পারপিট্রেটর, মানে হচ্ছে যারা এই ধরনের ক্রাইম গুলা করে থাকে, তারা কে এবং তারা কি জন্য করে থাকে, এগুলাও আমাদের খুব পরিচিত জিনিস। আমরা অল্প অল্প করে একটু একটু করে দেখবো। হ্যাকার। তো হ্যাকাররা কারা? হ্যাকাররা হচ্ছে আহ, এমন ধরনের লোক যারা মোটামুটি কম্পিউটার সায়েন্স বা এই রিলেটেড, প্রোগ্রামিং রিলেটেড বেশ ভালো পরিমাণ নলেজ রাখে। তাদের এক্সপিরিয়েন্স এবং এক্সপোজার এই রিলেটেড অনেক বেশি, এবং তারা তাদের নলেজটাকে ইউজ করার জন্য যেটা করে যে টেস্ট দ্য লিমিটেশনস অফ দ্য সিস্টেম, যে একটা সিস্টেমের সিকিউরিটি থ্রেট গুলো আছে কিনা সেটা তারা টেস্ট করে থাকে।
ঠিক আছে? এখন হ্যাকার ২ ধরনের হয়। একটা হচ্ছে হোয়াইট হ্যাট এবং ব্লাক হ্যাট। হোয়াইট হ্যাটরা হচ্ছে যারা শুধুমাত্র আগ্রহের বশবর্তী হয়ে অথবা প্রফেশনালি তারা সফটওয়্যারের ভালনারেবিলিটি খুঁজে দেওয়ার জন্য অথবা সফটওয়্যার টেস্টার হিসাবে, হ্যাঁ? এইরকম বিভিন্ন কাজে যারা কাজ করে তারা হচ্ছে প্রফেশনাল ডিউটি পালনের জন্য যারা হ্যাকিং করে, কোনো ক্ষতি করার উদ্দেশ্যে না, তারা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। কিন্তু ব্লাক হ্যাট হ্যাকার কারা? যারা হচ্ছে মূলত মানুষের হয়তো দেখা যাচ্ছে যে সে আ ডাটা এক্সপোজ করে দিবে এরকম একটা ভয় দেখায় টাকা ইনকাম করলো। কিংবা আপনার এমন একটা করলো, এমন একটা সিস্টেম করলো আপনার ডাটাটা এনক্রিপ্ট করে রাখলো, যাতে আপনি টাকা না দিলে সে ডিক্রিপ্টের পাসওয়ার্ড দিবে না। এরকম টাইপের কাজগুলা যারা করে তারা হচ্ছে ব্লাক হ্যাট হ্যাকার। তো আমরা এখানে একটা উদাহরণ হিসাবে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকদিন আগেই এই 'প্রথম আলোর' একদম অফিসিয়াল ওয়েব পেজে এরকম কোনো একটা নিউজ, এরকম কোনো একটা কনটেন্ট কেউ একজন লিখে রাখছিল। আপনারা কি এরকম দেখছিলেন কখনো? আচ্ছা, তো অন্য এখানে কি লেখা অন্য আপনারা পড়তে পারতেছেন? দেখেন তো। হ্যাঁ, মোটামুটি হ্যাঁ, পড়া যাচ্ছে। মোটামুটি পড়া যাচ্ছে। তো এখানে সে লিখছে যে, "আমি আপনাদের কোনো শত্রু নাই বা এরকম না, আপনাদের কোনো ক্ষতি করার আমার উদ্দেশ্য নাই। কিন্তু এখানে লিখছে যে, আপনাদের ওয়েবসাইটে ব্যবহৃত কুইনট্যাপ টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেডের তৈরি সিএমএস এ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি রয়েছে।" যেটাকে আমরা একটু আগেই বলছি সিকিউরিটি থ্রেট। আচ্ছা, যা ব্যবহার করে অসৎ উদ্দেশ্য প্রণোদিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রথম আলোর পূর্ব প্রকাশিত কোনো সংবাদ বা তথ্য পরিবর্তন, পরিমার্জন বা নতুন কোনো মিথ্যা তথ্য সংবাদ আকারে প্রকাশ করতে পারে। তো আসলে সে যেটা ব্যাপারটা বলতে চাচ্ছে যে, আমি যেহেতু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখে দিতে পারতেছি, তার মানে অন্য কেউ লিখে দিতে পারবে। ব্যাপারটা বুঝছেন? এরকম সে যেহেতু লিখে দিতে পারতেছে, তার মানে অন্য কেউ এটা পারবে। তো এটা করে সে বলছে যে, আপনারা সতর্ক হন, আপনাদের সিকিউরিটি থ্রেটটা রিমুভ করেন। তো এই ধরনের যারা লোক, যারা হচ্ছে বেসিক্যালি মানুষের কোনো ক্ষতি করার উদ্দেশ্যে হ্যাকিং করতেছে না। শুধুমাত্র মানুষকে সচেতন করা কিংবা হয়তো তার প্রফেশনাল ডিউটি থেকে কাজটা করে, তাদেরকে আমরা অনেক সময় এথিক্যাল হ্যাকার বলি। তো এথিক্যাল হ্যাকাররা মানুষের অনেক উপকার করতে পারে। তারা দেখা যাচ্ছে আমরা হ্যাকাথনের নাম শুনছি না? হ্যাকাথন এরকম অনেক সময় বলে হ্যাকাথন। জি হ্যাঁ, স্যার, বা এগুলা এই যে আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটি কিন্তু এখন খুব অ্যাক্টিভলি সাইবার সিকিউরিটি বিভিন্ন আ টুর্নামেন্ট বা সাইবার সিকিউরিটি বিভিন্ন কম্পিটিশন আয়োজন করতেছে এবং মোটামুটি ভালো প্লেসও পাচ্ছে। হ্যাঁ? আমি ২-৪ জনের শিক্ষকও ছিলাম যারা এই টিমের মেম্বার। তো তারা কিন্তু ভালো পরিমাণ কাজ করে। তো তাদের কিন্তু এরকমই দেওয়া হয়। চ্যালেঞ্জ গুলাই দেওয়া হয় এরকম। হ্যাঁ? বিভিন্ন ডিক্রিপশন চ্যালেঞ্জ, তারপরে বিভিন্ন ধরনের হ্যাকিং চ্যালেঞ্জ বা এগুলা কিন্তু তাদেরকে দেওয়া হয়। তো এই লোকগুলা কি করবে? এই লোকগুলো হচ্ছে আপনার বিভিন্ন সফটওয়্যার সিকিউরিটি থ্রেট খুঁজে বের করবে, বাগস খুঁজে বের করবে। হ্যাঁ? তারা বিভিন্ন সাইবার অ্যাটাক যদি হয় সেই বিষয়ে তখন মানুষকে সচেতন করবে। হ্যাঁ? এবং আ অন অ্যা আবার অনেক সময় দেখা যায় একটা বড় কোম্পানি তারা তাদের একটা পার্টিকুলার ফিচার ওপেন করে দিয়ে বলবে, "করো হ্যাক।" হ্যাঁ? কেউ যদি হ্যাক করতে পারো তাহলে $১০,০০০ ইয়া পাবা। এমনকি এখান থেকে রিক্রুটমেন্টও হয়। এইসব কম্পিটিশন থেকে কিন্তু রিক্রুটমেন্টও হয়। যারা ভালো পারে তাদেরকে জবেও নিয়ে নিতে পারে। সো এই ধরনের এথিক্যাল হ্যাকাররা মানুষকে হেল্প করতে পারে। তারপরে আসে হচ্ছে হ্যাকটিভিস্ট। এই হ্যাকটিভিস্টরা কারা? হ্যাকটিভিস্টদের উদ্দেশ্য কিন্তু এই সাবধান করা না কিংবা টাকা পয়সা ইনকাম করা না। এদের পার্টিকুলার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা পলিটিক্যাল বা একটা রিলিজিয়াস বা সামথিং কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করা। যেমন কথার কথা এখন আপনার হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিন ওয়ার হচ্ছে। তো আচ্ছা, ইসরায়েলের একটা খুবই পপুলার একটা ওয়েবসাইটের নাম বলতে পারবেন? আমরা বাংলাদেশে খুব ইউজ করি। ফাইবার। ফাইবার। তো ফাইবার আমরা প্রচুর পরিমাণ ব্যবহার করি এবং আমাদের অনেকেরই ইনকামের মেইন রাস্তাই কিন্তু ফাইবার। কিন্তু এটা সম্পূর্ণরূপে ইসরায়েল। মানে ওই যে কোকা কোলার মালিক, হ্যাঁ? তার চাচাতো ভাই, ওর শ্বশুর, ওর নাতনি ইসরায়েলের এই ছিল। ঐরকম লম্বা সূত্র না। একদম সরাসরি হেডকোয়ার্টারড ইন ইসরায়েল। ইসরায়েলি কোম্পানি ইসরায়েলের অর্থনীতিতে ভূমিকা রাখে। এরকম একটা ওয়েবসাইট বা কোম্পানি হচ্ছে ফাইবার। তো এটা আমরা সবাই ইউজ করি। এখন কেউ একজন বলল যে ঠিক আছে, এরকম ফাইবারের এরকম ওয়েবসাইট হ্যাক করে এরকম নোটিশ টাঙায় দিব। তো তাহলে দেখেন তার কিন্তু ফাইবারের থেকে টাকা কামানোরও উদ্দেশ্য না, ফাইবারকে সচেতন করাও উদ্দেশ্য না। তার উদ্দেশ্যটা কি? একটা পার্টিকুলার কোনো পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করা। তাই তো?
হ্যালো? জি স্যার। হুম। জি তো স্যার। এই ধরনের যারা পারপেট্রেটর বা এই ধরনের যারা হ্যাকার তাদেরকে আমরা অনেক সময় হ্যাকটিভিস্ট বলি। তার মানে হচ্ছে তারা অ্যাক্টিভিজমের জন্য হ্যাক করে থাকে। ম্যালিশাস ইনসাইডার বলতে বোঝায় আপনার কোম্পানির নিজের লোক, যাদের হাতে এই কোম্পানির সেনসিটিভ ইনফরমেশন হ্যান্ডেল করার জন্য আইডি পাসওয়ার্ড দেওয়াই থাকে। এখন এখন মেইন যে সমস্যা সেই সমস্যাটা হচ্ছে যে স্যার আউটসাইড অ্যাটাকের জন্য আপনার সফটওয়্যারগুলো রেডি করা থাকে। সেটার জন্য আপনি কোডিং করতে পারেন। কিন্তু ইনসাইড থেকে কেউ যদি সফটওয়্যার সেল করে, মানে ইনফরমেশন সেল করে, সেটার জন্য কিন্তু কোড করা থাকে না। ঠিক না? ব্যাপারটা কি বুঝতে পারতেছেন? না স্যার, কাইন্ডলি একটু আরেকবার বলেন তো আচ্ছা, প্লিজ। আচ্ছা ধরেন কথার কথা অ্যা অ্যা মনে করেন যে আপনাদের যে সিজিপিএটা, হুম? সেই সিজিপিএটা তো আমি সাবমিট করব এবং এটা ডিপার্টমেন্টে সেভ করা থাকবে। এখন কোনো একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যদি ঘুষ খেয়ে সিজিপিটা চেঞ্জ করে দেয়, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলোকে আমরা বলবো ম্যালিশাস ইনসাইডার। মানে হচ্ছে দেখেন সে তো নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, তাকে ওই নেটওয়ার্কের অ্যাক্সেস দেওয়াই আছে হচ্ছে সিকিউরিটি রাখার জন্য। তাই তো? কিন্তু সে সেটা করলো কি ঘুষ-টুস খেয়ে টাকা-পয়সা নিয়ে স্টুডেন্টদের থেকে মানুষের সিজিপিএ চেঞ্জ করে দেয়। বুঝতে পারছি? স্যার আমাদের ভার্সিটিতে কি কেউ আছে হ্যাঁ। নাকি এরকম না, স্যার? না এরকম যদি খোঁজ পাওয়া যায় ইভেন আপনার চেঞ্জ করলেই তো হইল না। কারণ চেঞ্জ করলে কিন্তু আবার ডাটার রেকর্ড থাকে। যে কোন ডাটা কয় তারিখ চেঞ্জ করা হইছে। মানে এই প্রুফ আবার ডিলিট করা যায় না। তো তখন দেখা খুব যাবে দরকার এরকম স্যার এরকম হ্যাঁ, এগুলো। এরকম যদি পাওয়া যায় ওই লোককে তো সরাসরি জেলে। তো সেটাই বললাম আরকি। মানে এই ধরনের ব্যাপারটা চুরি হচ্ছে করলে কি স্যার হ্যাঁ, প্রমাণ রেখে চুরি ক্রা করবো? হ্যাঁ, হ্যাঁ বুঝি নাই। বললাম স্যার করলে তো কি প্রমাণ রেখে কোনো কিছু হ্যাঁ, করে? হ্যাঁ সেটাই। করলে তো প্রমাণ রেখে করবে না। কিন্তু পরে ওই যে বললাম যে আসলে প্রমাণ হয়ে যায়। হ্যাঁ? কারণ কোনো না কোনোভাবে আ যেটা আমরা বললাম যে মানুষ একটা না একটা সময় ধরা খায়ই। হ্যাঁ? আমরা তো এখনো দেখতেছি যাদের একটা সময় আনটাচেবল মনে হইতো কেউ স্পর্শও করতে পারবে না। তাদেরও কিন্তু এখন একবারে খুবই খারাপ অবস্থা আমরা দেখতে পাই। তাই না? সো একটা ব্যাপার আছে। এরকম একটা বিষয় থাকে যে ইলিগাল বা আনএথিক্যাল পদ্ধতিতে গেলে স্বল্প সময়ে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়। কিন্তু ইন দ্যা লং রান একটা না এক সময় খুব ভালোভাবেই ধরা খাওয়া লাগে। আচ্ছা সে যাই হোক। তো ম্যালিশিয়াস ইনসাইডারদের ব্যাপারটা হচ্ছে যে বেসিক্যালি যেমন আপনি একটা উদাহরণ হিসেবে বলি। ধরেন একটা কোম্পানিতে অ্যা ইনভয়েস বানানো হয়, হ্যাঁ? কোন একটা কাজ করলে সেটার জন্য একটা বিল জেনারেট করে। আর এই বিলটা একজন চেক করে অ্যাপ্রুভ করে। তখন কোম্পানি থেকে টাকাটা ওই পার্টিকুলার সাপ্লায়ারের কাছে চলে আসে। বুঝতে পারছেন বিষয়টা? ধরেন কেউ একজন কোম্পানিতে কাঁচামাল সরবরাহ করে এবং সে একটা বিল দেয়। এই বিলটা অ্যাপ্রুভ হওয়ার পর ওই কোম্পানির থেকে টাকাটা ওর ব্যাংক অ্যাকাউন্টে পাস হয়। এটা হচ্ছে গল্পের ব্যাকগ্রাউন্ডটা। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। আচ্ছা। এখন চিন্তা করেন তো এই যে বিল বানানো এবং অ্যাপ্রুভাল এই ২ টা ডিফারেন্ট অ্যাক্টিভিটি যদি একই লোক করতে পারে, তাহলে তার পক্ষে সম্ভব না ফেক বিল জেনারেট করা? সম্ভব স্যার। হ্যাঁ, এবং সাপ্লায়ারের সাথে একটা আতাত করা যে তোমাকে আমি ৳১,০০,০০০ বেশি ঢুকাচ্ছি, তুমি আমাকে ৫০ দিবা, তুমি ৫০ রাখবা। বুঝতে পারছেন? ব্যাপক ইনকাম স্যার। হ্যাঁ, ব্যাপক ইনকাম। তো তার মানে হচ্ছে আমার সফটওয়্যার আমরা যখন পার্টিকুলারলি ইঞ্জিনিয়ার হব, তখন আমাদের সফটওয়্যারটা এমনভাবে মডিউল ভাবে তৈরি করতে হবে যাতে বিল জেনারেশন এবং অ্যাপ্রুভাল একই মডিউল থেকে করতে না পারে। বুঝতে পারছেন? একই জি স্যার। অ্যাকাউন্ট থেকে যাতে আ আপনার কোন জিনিস কোন জিনিস জেনারেট এবং অ্যাপ্রুভ ২ জন যাতে সেম পারসন করতে না পারে। ২ জন সেম এইজন্য হচ্ছে যে এইজন্য হচ্ছে স্যার মেক্সিমাম ইআরপি তে হচ্ছে যে আপনার কি করা হয় যে রোল ম্যানেজমেন্ট সিস্টেমটা করা হয়। যে হ্যাঁ, যাকে হ্যাঁ, যতটুকু রোল দেন এক্সাক্টলি দ্যা সেম। হ্যাঁ, রোল সিস্টেমটা। যে অ্যা আ ইভেন আরো ব্যাপার আছে। যেমন অ্যাডমিন রোলের লোকেরও কিন্তু হইতে পারে। দুর্নীতিবাজ হইতে পারে। মানে এমনভাবে আমাকে জেনারেট করতে হবে, যাতে সে যদি একই কাজ ২ জনও করতে যায়, তাকে আরেকটা ডিফারেন্ট আইডি দিয়ে ঢুকতে হবে। অথবা আরেকটা কোনো একটা পদ্ধতি করতে হবে, যাতে একই লোক অ্যাপ্রুভ এবং বিল জেনারেশন একসাথে করতে না পারে। তো এগুলো কিন্তু অর্গানাইজেশনাল বুদ্ধি এবং এই বুদ্ধিগুলো না খাটাইলে আপনি কিন্তু বিশাল পরিমাণ ধরা খাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্পাই। ইন্ডাস্ট্রিয়াল স্পাইরা মূলত ট্রেড সিক্রেট চুরি করে। বিভিন্নভাবে তারা ট্রেড সিক্রেট চুরি করে। তারা হ্যাকার হইতে পারে। তারা ইভেন
অনেক ধরনের আনএথিক্যাল পদ্ধতিতে ট্রেড সিক্রেট চুরি করতে পারে। ইন্ডাস্ট্রিয়াল স্পাইরা কিন্তু যে কাজটা করে থাকে তাদের এটা টেকনিক্যাল নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এসপিওনাজ। অর্থাৎ ইউজেস ইলিগাল মিনস টু অবটেইন ইনফরমেশন নট অ্যাভেলেবল টু দ্য পাবলিক। এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে নট অ্যাভেলেবল টু দ্য পাবলিক। হ্যাঁ, এখানে আরো একটা টার্ম আছে কম্পিটিটিভ ইন্টেলিজেন্স। স্যারেরা কি কখনো কম্পিটিটিভ ইন্টেলিজেন্স এটার নাম শুনছেন? বলেন তো কেউ। কম্পিটিটিভ ইন্টেলিজেন্স এই ওয়ার্ডটা শুনছেন কখনো? না স্যার। আচ্ছা, এইটা কিন্তু একটা স্টাডি, মানে একটা রিসার্চ, এবং এমনকি এই সাবজেক্টে পড়াশোনাও করা যায়। বাংলাদেশে নাই হয়তো, বাট বাইরের দেশে এটা একটা ভালো সাবজেক্ট। এটার মানে হচ্ছে যে আপনি একটা কোম্পানির এমন কিছু ইনফরমেশন বের করবেন, কিন্তু কোনো ইলিগাল পদ্ধতিতে না। ঠিক আছে? সেটা আপনার লিগ্যাল পদ্ধতিতেই হইতে হবে। যেমন একটা কোম্পানি হয়তো নতুন প্যাটেন্টের জন্য ফাইল করছে, সেই প্যাটেন্টটা মধ্যে তার নতুন প্রসেসটা কিন্তু সম্পূর্ণরূপে বলা। ঠিক আছে? এবং এটা রিপোর্টের মধ্যে নেওয়া। আপনি করলেন কি এই রিপোর্টটা কালেক্ট করলেন। অথবা কোনো একটা কোম্পানির একজন সিইও হয়তো কোনো একটা টিভিতে ইন্টারভিউ দিছে। সেই ইন্টারভিউর মধ্যে কোনো একটা ইনফরমেশন সে বলে দিছিল। সেটা কালেক্ট করলেন। কোনো নিউজ পেপার বা কোনো যেমন আমাদের ফিন্যান্সিয়াল এক্সপ্রেস বা এই ধরনের কিছু ফিন্যান্সিয়াল রিলেটেড কিছু নিউজ পেপার থাকে। অর্থনীতি বিষয়ক নিউজ পেপার বা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আমরা অর্থনীতি বিষয়ক অনুষ্ঠানগুলো দেখি। তো সেই সব অনুষ্ঠানে একটা বিষয় সম্পর্কে বলা হয়েছে, সেইগুলো কালেক্ট করবেন। এখন এইসব জিনিস কালেক্ট করে প্রিভিয়াস ডেটা, প্রিভিয়াস স্টক ইনফরমেশন, হ্যাঁ? স্টকে গত ২০ বছরের স্টকে কয় তারিখ, কত তারিখ স্টকের প্রাইস কত ছিল, এই জিনিসগুলো সব ট্র্যাক করা হয়। এই জিনিসগুলো দিয়ে আপনি করলেন কি এমন কিছু পয়েন্ট বের করলেন, যেই পয়েন্টগুলো দিয়ে এই কোম্পানিটা বিট করা সম্ভব। বুঝতে পারছি? জি স্যার। তার মানে ট্রেড সিক্রেট চুরি করা না, ট্রেড সিক্রেটটা বের করে নিয়ে আসা। ব্যাপারটা অনেকটা এরকম। এটা ওইটার অনেকটা নাম স্যার হচ্ছে ডাটা অ্যানালিসিস এর মতন। হ্যাঁ, অনেকটা ডেটা অ্যানালিসিস এর মতো। ওর অনেক টেকনিকস আছে। ঠিক আছে? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ইভেন হ্যাকিং এরও আন্ডারের মধ্যে পড়ে। তো এই ধরনের জিনিসগুলোকে আমরা বলতেছি হচ্ছে কম্পিটিটিভ ইন্টেলিজেন্স। কম্পিটিটিভ ইন্টেলিজেন্স হচ্ছে লিগ্যাল টেকনিক ব্যবহার করে ইনফরমেশন কালেক্ট করা। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এসপিওনাজ হচ্ছে সরাসরি চুরি করা। যেমন কারো ল্যাপটপের মধ্যে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। আপনি ধরেন মাস্তান দিয়ে ওর ল্যাপটপটা ছিনতাই করাইলেন। বাস। কাজ শেষ। এরকম টাইপ। এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এসপিওনাজ। তো ইন্ডাস্ট্রিয়াল এসপিওনাজের জন্য অনেক ভয়াবহ শাস্তি হয়। আর এদিকে সাইবার ক্রিমিনাল, সাইবার টেরোরিস্ট, সাইবার ক্রিমিনালরা মূলত টাকার জন্য করে। হ্যাঁ, এই যে আমরা র্যানসমওয়্যার দেখি, হ্যাঁ, এবং বিভিন্ন সময় ক্রেডিট কার্ড ইনফরমেশন চুরি করা বা আহ, যেমন এনআইডি, ফেক এনআইডি বানানো, ফেক পাসপোর্ট বানানো, এই কাজগুলো যারা করে থাকে তারা হচ্ছে সাইবার ক্রিমিনাল। আর সাইবার টেরোরিস্টের উদ্দেশ্য হলো যে তার ভাই টাকাও লাগবে না, তার সচেতনতাও লাগবে না, কিচ্ছু লাগবে না, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ক্ষতি করা। কথা বুঝছেন? তার জি একমাত্র স্যার। উদ্দেশ্য হচ্ছে যত পরিমাণ ক্ষতি করা সম্ভব, আপনার আইটি সিস্টেমটা যত ড্যামেজ করা সম্ভব সে করবে। তার টাকা পয়সাও লাগবে না, কিচ্ছু লাগবে না। তো এরাও অনেকটা ওই অ্যাক্টিভিজমের মধ্যে পড়ে। যারা একটা পার্টিকুলার পলিটিক্যাল এজেন্ডা বা হয়তো ধর্মীয় কোনো একটা কনফ্লিক্ট, হ্যাঁ, বা এই রিলেটেড একটা ইস্যু। যেমন এই যে আমরা সাইবার টেরোরিজম দেখি হচ্ছে, যেমন প্রায় সময় দেখা যায় না যে ভারতীয় বিভিন্ন আহ সাইবার টেরোরিস্টরা আমাদের ওয়েবসাইট গুলো হ্যাক করার চেষ্টা করে। ওদের কিন্তু টাকা পয়সা টার্গেট না, ওদের মূল উদ্দেশ্য কি? ক্ষতি করা। যত পরিমাণ পারে মানুষের ক্ষতি করার চেষ্টা করা। এদেরকে আমরা বলি হচ্ছে সাইবার টেরোরিস্ট। আচ্ছা, এখন লাস্ট একটা প্রশ্ন। আমাদের ক্লাসের টাইমও মোটামুটি শেষ। এই প্রশ্নটা হচ্ছে মূলত ট্রেনিং দ্য এমপ্লয়িজ অ্যাবাউট আইটি সিকিউরিটি রিস্ক। অর্থাৎ ধরেন আপনার কোম্পানিতে অনেক ডিফারেন্ট টাইপের লোক চাকরি করতে পারে, সবাই যে আইটি রিলেটেড নলেজ ভালো থাকবে তা না। হ্যাঁ, আপনি সিএসসি ইঞ্জিনিয়ার, আপনি হয়তো এই বিষয়গুলো জানেন, আপনার কাছে কমন সেন্স মনে হয়। কিন্তু দেখা যাচ্ছে যে একজন হয়তো ইংলিশ গ্র্যাজুয়েট হতো, কেউ একজন হয়তো বিবিএ থেকে পাশ করছে, সে হয়তো এই ব্যাপারগুলো এত ভালো বুঝে না। সে হয়তো পাসওয়ার্ড গুলা অত ভালো স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতেছে না, টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করতেছে না, বা দেখা যাচ্ছে যে যেমন আমাদের অনেক সময় দেখি না যে আমরা আহ, আমাদের বয়স্ক আঙ্কেলরা অনেক সময় দোকানদারের বিকাশের পিন নাম্বার বলে দেয়। হুম, ফোন নাম্বার দিয়ে পিন নাম্বার বলে দেয়। এই যে এরকম বিষয়গুলো, তো সবাই তো আর এক্সপার্ট থাকে না। তো একটা কোম্পানির মধ্যে
যাতে সাইবার সিকিউরিটি রিলেটেড ইস্যু না হয় সেজন্য আপনি কিভাবে ট্রেন করতে পারেন, হ্যাঁ? যাতে যারা নন আইটি প্রফেশনাল তাদেরকে কিভাবে আপনি ট্রেন করতে পারেন, এরকম কতগুলা পয়েন্ট লেখা আছে। আপনি চাইলে এগুলা ইউজ করতে পারেন, আপনি নিজেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তো প্রথমটা দেখি যে এডুকেট অ্যান্ড মোটিভেট ইউজার্স টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ফলো পলিসি ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ আইটি সিকিউরিটি উইদিন দ্য অর্গানাইজেশন। প্রথম কথা হচ্ছে যে অর্গানাইজেশনের মধ্যে আইটি সিকিউরিটি যে খুবই প্যারামাউন্ট, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা আগে মোটিভেট করা যে আইটি রিলেটেড ইনফরমেশন এটা খুবই সেনসিটিভ, এটা আরেকজনের হাতে গেলে ক্ষতি হতে পারে, মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতি হতে পারে। সো এই রিলেটেড ইনফরমেশন গুলো সাবধানে হ্যান্ডেল করতে হবে, এই সচেতনতা ক্রিয়েট করা, এই মেন্টালিটিটা আগে ক্রিয়েট করতে হবে। নাম্বার 2, ডিসকাস রিসেন্ট সিকিউরিটি ইনসিডেন্টস উইদিন দ্য অর্গানাইজেশন। ধরেন আপনার অর্গানাইজেশন রিসেন্টলি একটা হ্যাকিং এর ভিতর দিয়ে গেছে বা একটা সাইবার অ্যাটাকের ভিতর দিয়ে গেছে, সেটা কেন হইলো, কার ভুলের জন্য হয়েছে, কোন ধরনের ভুলের জন্য হয়েছে, এই বিষয়গুলো যদি ডিসকাস করেন তাহলে এই ভুলগুলো তারা আর করবে না। প্রহিবিশন অফ শেয়ারিং পাসওয়ার্ড, একজন আরেকজনের পাসওয়ার্ড না দেওয়া, একজন আরেকজনের আইডি দিয়ে লগ ইন না করা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করা, হ্যাঁ, তারপরে রিপোর্টিং অল আনইউজুয়াল অ্যাক্টিভিটি, তার মানে কোনো ধরনের আনইউজুয়াল অ্যাক্টিভিটি, কারো কোনো একটা নেটওয়ার্ক কম্পিউটার ধরেন স্লো, আনইউজুয়ালি স্লো লাগতেছে, কিংবা হঠাৎ করে দেখা যাচ্ছে কার্সরটা এত বড় হয়ে গেছে, বা ফাঙ্কি কোনো নয়েজ আসতেছে কম্পিউটার থেকে, তো তখন সাথে সাথে নেটওয়ার্ক রিলেটেড যারা ইঞ্জিনিয়ার তাদেরকে জিনিসটা রিপোর্ট করা। প্রোটেক্টিং পোর্টেবল কম্পিউটিং অ্যান্ড ডেটা স্টোরেজ ডিভাইস, হ্যাঁ, আপনার কোম্পানির কাজে ব্যবহৃত সমস্ত ধরনের স্টোরেজ ডিভাইসগুলো, যেমন আমাদের অনেকের পোর্টেবল হার্ড ড্রাইভ থাকে, হ্যাঁ, সেটা যাতে হারায় না যায়, কারণ সেটা হারায় গেলে কিন্তু আপনার সমস্ত ডেটা চলেই গেল, এটা আর এত কষ্ট করে ট্রেড সিক্রেট পাওয়া লাগলো না। হ্যাঁ, এই বিষয়গুলো যাতে প্রোটেক্ট করা, এগুলো যাতে চুরি না হয়। তারপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ফিশিং এন্ড স্ক্যাম। সো স্ক্যাম ইমেল কোনটা, ফিশিং ইমেল কোনটা, কোনটা হচ্ছে রিয়েল ইমেল, কোনটা হচ্ছে স্প্যাম ইমেল, এই এই বিষয়গুলো সম্পর্কে যাতে ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। ফেসবুক লেখা কিন্তু BOOK না দিয়ে B00K লেওয়া, এই বিষয়গুলো তাদেরকে একটু ট্রেন আপ করা। এইচটিটিপিএস এইচটিটিপিএস বা সিকিউর এইচটিটিপি ছাড়া কোনো ওয়েবসাইট ভিজিট না করা, হ্যাঁ, অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে যে সার্টিফিকেট, এসএসএল সার্টিফিকেট, হ্যাঁ, এই এসএসএল সার্টিফিকেট ছাড়া কোনো ওয়েবসাইট যাতে আমরা ভিজিট না করি। হ্যাঁ, কারণ ওই এসএসএল সার্টিফিকেটটা অটোমেটিকই আসে, আপনি সার্ভারে হোস্টিং করলেই পাবেন, কিন্তু একটা টেস্টের ভিতর দেওয়া যায়, তাদের কতগুলো টেস্ট আছে, এই টেস্টগুলো পাস না করলে কিন্তু আপনি HTTPS পাবেন না। আর এস না পাওয়া মানেই হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে সিকিউরিটি ভালনারেবিলিটি আছে। সো এই ধরনের ওয়েবসাইটে ভিজিট না করাই ভালো। ডাউনলোডিং সাসপিশিয়াস ফাইলস অর ইমেল অ্যাটাচমেন্ট, হ্যাঁ, বড়লোক হয়ে যান, 2 দিনে বড়লোক হন, ঘাড়ের ব্যথা সেরে যাবে, হ্যাঁ, তারপরে 7 দিনে এই হবে সেই হবে, এরকম বিভিন্ন আমরা দেখি না, বিভিন্ন বিভিন্ন ঔষধ, বিভিন্ন গুটি, এগুলার অ্যাডভার্টাইজমেন্ট, এইসব গুটি মধু, এইসব অ্যাডভার্টাইজমেন্ট, এইসব সাসপিশিয়াস ফাইল ডাউনলোড না করাই ভালো। হ্যাঁ, তারপরে কোনো মুভি বা গেমস, হ্যাঁ, এইসব আজে বাজে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড না করাই ভালো। কিপিং সফটওয়্যার আপ টু ডেট অ্যান্ড উইথ সিকিউরিটি আপডেট প্যাচেস। সো রেগুলার উইন্ডোজের বা অপারেটিং সিস্টেমের আপডেট দেওয়া, সিকিউরিটি যদি কারো অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে অ্যান্টিভাইরাসের লেটেস্ট আপডেটগুলো রাখা, এই জিনিসগুলো একটা রেগুলার বেসিসে করা। এবং কিপিং ডেটা ব্যাকআপ অন রুটিন বেসিস, ইম্পর্টেন্ট বিজনেস রিলেটেড ইনফরমেশন। আমরা অনেক সময় একটা কথা বলি যে ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, হ্যাঁ, যে একটা বাস্কেটে সব এগস রাখো না, ডিস্ট্রিবিউট করে করে রাখো, যাতে জাস্ট ইন কেস বাস্কেট উল্টায় গেলে যাতে সব ডিম ভেঙে না যায়। সো এক জায়গায় ডাটা রাখবেন না, মাল্টিপল ডাটা ব্যাকআপ রাখবেন, যাতে যে কোনো একটা যদি অ্যাটাকের মাধ্যমে এনক্রিপ্টেড হয়েও যায়, তাহলে তাকে র্যানসমওয়্যারের মাধ্যমে আহ, সে যাতে ফায়দা লুটতে না পারে। তো এই প্রশ্নটা অনেকভাবে আসতে পারে। এই প্রশ্নটা আমি কোনো কোনো সময় বলতে পারি যে আপনার এমপ্লয়ীদের জন্য করেন। আবার এই প্রশ্নটা এমনও বলতে পারি যে আপনি একটা স্কুলের টিচার, হ্যাঁ, আপনি একজন সিএসসি গ্রাজুয়েট, আপনি স্কুলের একজন আইটি টিচার, আপনি আপনার বাচ্চাদেরকে কিভাবে আহ, তাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে শিখাবেন, হ্যাঁ, সাইবার সাইবার অ্যাটাক থেকে বা সাইবার সিকিউরিটি থ্রেট থেকে, এইভাবেও আসতে পারে একই কথা। হ্যাঁ, আলটিমেটলি ট্রেনিং এ, হ্যাঁ, এরকম টাইপের জিনিস এগুলো বানায় বানায় লেখা যায়। কয়েকটা পয়েন্ট আছে, আপনি চাইলে এগুলো ফলো করতে পারেন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি মিডের আগে চ্যাপ্টার 3 এর পড়া। আজকের ক্লাসে যতটুকু পড়াইছি, কোনো কোশ্চেন কনফিউশন?
কোনো কোশ্চেন? স্যার জি স্যার। স্যার এগুলো তো এমনিতে সবকিছুই তো বুঝি স্যার, কিন্তু যখন এক্সাম হলে যখন পরীক্ষা খাতা লিখতে যাই তখন তো স্যার লিখতে পারি না। কিছু লিখবেন আইডিয়ার উপর, আমি তো কোনো কিছু মুখস্থ লিখতে বলি না। আপনাদের কুইজের খাতাটা আমি দেখবো, দেখি কি অবস্থা। হ্যাঁ, যদি চ্যাট জিপিটি না মেরে থাকেন তাহলে আশা করি অনেস্ট অ্যান্সার গুলো আমি পাবো। আর যদি চ্যাট জিপিটি মারেন তাহলে তো অনেক সুন্দর সুন্দর অ্যান্সার পাবেন, আমি পাবো। এখন সুন্দর অ্যান্সারের সমস্যা হচ্ছে এই সুন্দর অ্যান্সার তো মিড টার্মে আমরা দিতে পারবো না, কারণ তখন তো আমরা ফোন বের করতে পারবো, আর ফোন বের করলেও এক্সপেল হওয়ার একটা রিস্ক থাকে। তো এই জন্যই বলছিলাম নিজের থেকে লেখার চেষ্টা করেন, তো ওগুলা হ্যাঁ, দেখলেও বুঝবো। হ্যাঁ, নিজের থেকে লিখবো স্যার, কিন্তু স্যার সমস্যা এমনিতে সবকিছু মানে জানি যে আমি কি চিন্তা করছি সবকিছু জানি, কিন্তু হ্যাঁ, লিখতে হ্যাঁ, গেলে আবার স্যার। এটাই হচ্ছে কাহিনী। এটা আমি একদম ফার্স্ট ক্লাসে ক্লিয়ার করছিলাম যে এথিক্সের কোর্সটাই এরকম যে এখানে আপনি নিজের মনের ভাবটা লিখতে পারতেছেন কিনা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, এটার উপরে আসলে স্কোরটা হেভিলি ডিপেন্ড করে। এই ধরনের কোর্সে ফেলও আসে না, আবার এ প্লাসও যে একদম খুব বেশি আসে তা না, একটা এভারেজ গ্রেডই আমি দেখি বেশি আসে। জি স্যার। বাংলা হইলে স্যার লেখা বইয়ে লঞ্চ, কিন্তু ইংরেজিতে হ্যাঁ, তো হ্যাঁ, স্যার সব ভাষা এইটাই প্রকাশ এইটাই করা ইংলিশ যায় না। ইংলিশটাই তো শিখতে হবে স্যার, আমরা তো ইঞ্জিনিয়ার হচ্ছি, আমাদের ইংলিশ ছাড়া কোনো গতি নেই। আমাদের ডকুমেন্টেশন বলেন, আমরা সামনের দিনে যখন ইন্টারভিউ দিব আমাদের সমস্ত ইন্টারভিউগুলো ইংলিশে হবে। সো সেই জিনিসগুলোর জন্য প্রিপারেশন হিসাবেই আসলে এই কোর্সগুলো আসে। ঠিক আছে, তাহলে অ্যাটেন্ডেন্স তো নিয়ে নিছি, কারো কি মিস গেছে অ্যাটেন্ডেন্স আগে দিতে স্যার পারেন নাই? স্যার আমার মিস গেছে মনে হয় স্যার। আচ্ছা স্যার আইডিটা আরো একটু একজনের বলেন। মিস গেছে। আচ্ছা আইডি বলেন, আমি দিয়ে দিচ্ছি। 3191। 3191 রাফি স্যার একটা হচ্ছে ইসলাম। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, আর আইডি বলেন। আর আরেকটা হচ্ছে স্যারের স্যার উপরে 31 মাসুর রহমান মাহিন, উপরেরটা। ডাবল এইট। এই যে মাশরুর রহমান। জি জি, জি স্যার। জি স্যার। আচ্ছা, আর আরেকটা কি 3188? ওটাই স্যার। ও ওইটাই, স্যার আচ্ছা। এটাই আচ্ছা, আর আর কেউ? আর কেউ আছেন? আচ্ছা, আজকের ক্লাসটা এই টাইম এন্ড হলো না কেন বুঝলাম না। কোন একটা কারণে, অদ্ভুত কারণে ফুল 2 আওয়ার্স স্যার একটা লিংকে নিতে পারলাম না। এটা স্যার এটা ডিপেন্ড করতেছে হচ্ছে যে কি, যদি ইউজার বেশি হয় তারা টাইমটা অ্যাকচুয়ালি কমায় দেয়। কমায় দেয়, হ্যাঁ। বুঝতে পারছেন? হ্যাঁ। নরমালি তো ধরেন আমাদের 1 ঘন্টার বেশি দেয় না, কেটে দেয়। নরমালি হচ্ছে যে 1 ঘন্টা দেয়, যখন ইউজার বেড়ে যায় তখন আস্তে আস্তে 5 মিনিট 10 মিনিট করে ওরা ইয়া করে দেয়। হুম। মানে আজকে দেখলাম, একটু আশ্চর্য হইলাম যে এক লিংকে পুরো 2 ঘন্টা কথা বলা গেল। আচ্ছা ঠিক আছে, আজকে যতটুকু পড়াইছি কোনো কোয়েশ্চেন কনফিউশন স্যারদের? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। স্যার যেহেতু মিডের আগে স্যার মাত্র একটা ক্লাস পাবো, স্যার ওটাতে কি নতুন কিছু শিখতে দিন, না না হচ্ছে না, যে স্যার এটুকুই এগুলো এটুকুই একটা রিভিশন দিবেন? এটুকুই আমি মিডের আগে দিয়ে একটু একটু মানে শর্ট সাজেশন টাইপের একটা কিছু বলে দিব আর কি। স্যার আজকে কি কোনোভাবে সাজেশনটা দেওয়া যাবে? আজকে দিব না, আজকে দিব না। একটু শর্ট সাজেশন দিয়ে দিন স্যার, বেশি বড় দিয়েন না। স্যার মানে ঈদের আরো কয়েকদিন সময় আছে তো স্যার, তাহলে হচ্ছে স্যার এখন আজকে করে হচ্ছে রাখা কি যায়, নাহলে আমার স্যার ওই মানে সময়টা একদম শর্ট। হ্যাঁ বুঝছি, ওটা বুঝছি স্যার আমাদের। বড় কথা হচ্ছে ঈদের মধ্যে সবাই আনন্দ ফুর্তি করে স্যার পড়ালেখা মনেই থাকে না। তার জন্য হ্যাঁ, স্যার ওই জন্যই যতই দিব পারেন শর্ট সাজেশন নেক্সট একটু ক্লাসে। চেষ্টা করুন। শর্ট আবার অত শর্ট না, বেসিক্যালি কোশ্চেনটা রেডি হোক, কোশ্চেনটা রেডি হওয়ার পরে বোঝা যাবে, কারণ এক একটা জি সেকশনে স্যার। আলাদা আলাদা কোশ্চেন তো। আমি যদি এখন বলি হয়তো ভুল করে এমনও দিতে পারি যেটা আপনাদের সাজেশনে দেইনি কিন্তু পরীক্ষায় দিয়ে দিচ্ছি, তো ওটা যাতে না হয় আর কি। আমাদের ওকে কোশ্চেনটা স্যার। রেডি হোক, কোশ্চেনটা তো এখন অনেক দেরি আছে কোশ্চেনটা জমা দেওয়ার, তখন হয়তো আমরা একটু আলোচনা করব।